17 বছর পর্যন্ত খান পরিবারের ছেলেরা শিক্ষা গ্রহণের সুযোগ পায়। তাদেরকে মানুষের সঙ্গে মিশে যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটাই শিক্ষা দেওয়া হয়, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। আমি তৈমুর খান, বাবা মায়ের সর্বকনিষ্ঠ পুত্র। যদিও আমার বাবা মা আলাদা থাকতেন, জন্ম থেকে আমি মায়ের সঙ্গে থাকতাম। বাবার সঙ্গে মায়ের সম্পর্কটা ততটা খারাপ ছিল না, আবার ভালোও ছিল না। নর্মালি যেমন হয় আর কি তেমন না। মা প্রচণ্ড ভয় পেতেন বাবাকে। বছরের একটা সময় আমরা আমাদের বাবাকে সঙ্গে পেতাম। আমার বাকি ভাইয়েরা বাবার সঙ্গে থাকতো, আমি একা মায়ের সঙ্গে থাকতাম, কারণ আমার বয়স তখনও 18 হয়নি। মা আমাকে সবসময় নিজের সঙ্গে রাখতেন। বাকি ছেলেদের সঙ্গে ওনার দেখা হলেও কেমন খাপছাড়া সম্পর্ক ছিল। ওরা মায়ের কষ্ট অনুভব করতে পারত না। একজন স্ত্রী কিভাবে স্বামী সন্তানের মায়া ত্যাগ করে বছরের পর বছর পিতার গৃহে অবস্থান করবে। মা চাইতেন আমি যেন ওনার সঙ্গেই থাকি, কাছে কাছে রাখতেন। ভালো একজন শিক্ষকের কাছে আমাকে পড়ানো শুরু করলেন। আমার মায়ের পরিবার ছিল মুসলমান, সে অনুযায়ী আমি মায়ের থেকে ইসলাম ধর্মের শিক্ষাই পেয়েছিলাম। সেই পরিবারে আছে আরেক ভয়ঙ্কর কাহিনী, সেটা এখন বলবো না। আমরা থাকতাম জার্মানির লডনিজ নামের একটা ছোট্ট শহরে। যদিও এটা ঠিক তেমন শহর নয়, একে কিছুটা মফস্বল বলা যায়। ইতিহাসের খনি লুকিয়ে আছে এই শহরে। ইতিহাসই শহরটিকে বিখ্যাত করে তুলেছে। হীরার খনি আছে এখানে। আমার নানাজানের বেশ প্রভাব প্রতিপত্তি আছে। হেসে খেলে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। তবে মায়ের চিন্তার শেষ ছিল না। আমার বয়স নিয়ে উনি খুবই আতঙ্কে থাকতেন। আমি তখন এটা বুঝতাম না। এখন বুঝি আমার মায়ের শঙ্কার কারণ। খান পরিবারের ছেলেদের উপরে থাকা অভিশাপ কিছুদিনের মধ্যেই আমাকে গ্রাস করে নিতে চাইল। সেদিন ছিল শনিবার। আমি শিক্ষালয় থেকে বাড়িতে ফিরছিলাম। হেলে দুলে ব্যাগটা কাঁধে নিয়ে ফাঁকা রাস্তা দিয়ে আসার সময় একজন লোকের সঙ্গে আমার দেখা হলো। উনি গাছতলায় বসেছিলেন চোখ বন্ধ করে। আমি কৌতূহলী হয়ে ওনার সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। জানি না কতক্ষণ সেটা, তবে এক সময় লোকটা নিচ থেকে আমার সঙ্গে কথা বলে উঠলেন। আমি চমকে উঠেছিলাম, তবে ভয় পাইনি। উনি গম্ভীর কণ্ঠে বললেন, সামনে বসো। আমি কোনো প্রতিক্রিয়া করলাম না। মন্ত্রমুগ্ধের ন্যায় ওনার চোখের দিকে তাকিয়ে রইলাম। উনি বক্র হেসে বললেন, সে আসবে। তার আসার জন্য একটা মাধ্যমের প্রয়োজন। তাকে ছাড়া যে আরেকজন অসম্পূর্ণ। দুজনের আসার জন্য তোমাকে আমি বেছে নিয়েছি। আজ থেকে জাদুলিপির মালিক তুমি। এটাকে ভাগ্যলিপিও বলতে পারো, যেটা কেউ জানে না। এর একটা পৃষ্ঠাতে তুমি তোমার ইচ্ছের কথা লিখতে পারো, তবে নিজের জন্য না, অন্যের জন্য। ভদ্রলোকের এইটুকু কথার মানে আমি বিন্দু পরিমাণ বুঝিনি। বিশ্বাস করো, তার আসার কথা বলা হয়েছে মাথায় ঢুকলো না। আমি হয়তো তখন লোকটার বশে ছিলাম। উনি আমার হাতের কবজিতে একটা মাদুলি বেঁধে দিলেন। আমি হাত নেড়ে দেখলাম। উনি বলে দিলেন এটা লুকিয়ে রাখতে, বিশেষ করে আমার বাবাকে না দেখাতে। আমি মাথা নাড়িয়ে সাড়া দিলাম। উনি কী সব উচ্চারণ করে একটা বই আমার সামনে হাজির করলেন। সেটা আমাকে দিয়ে শিখিয়ে দিলেন কিভাবে এটাকে অদৃশ্য থেকে দৃশ্যমান করব। সেদিন এইটুকু কথা হয়েছিল আমাদের। তারপর বাড়িতে ফিরে আসলাম। সেদিন গভীর রাতে যখন দুই চোখের পাতায় আমার তন্দ্রা এসে ভর করেছিল, ঘুমের মধ্যে আমি এক মানবীকে দেখলাম। তার চাল চলন আঁখি যুগলে আমি হারিয়ে গেলাম। রেশমের মতো কোমল সোনালি কেশপল্লবে আমার হৃদয়ে ঝড় তুলল। এক রশ্মির সুখ এসে ভর করল আমার শরীর মন দেহে। জানি না ওইটুকু বয়সে আমি কিভাবে এরকমটা অনুভব করলাম। তাকে পাওয়ার আকাঙ্ক্ষাতে আমার মনে তীব্র দহন শুরু হলো। তবে মজার বিষয় হলো, রাতের স্বপ্নটা আমি দিনে ভুলে গেলাম। প্রায় রাতে চলল সে অচেনা রমণীর আগমন। এভাবে মাসখানিকটা পেরিয়ে গেল। একদিন হুট করে এক চমৎকার ঘটনা ঘটল আমার সঙ্গে। পরন্ত বিকেলে আমি জঙ্গলের রাস্তা দিয়ে যখন উদাসীন হয়ে ঘুরছিলাম, দেখা হলো সেই মানবীর সঙ্গে।
হুবহু মিল আমার স্বপ্ন কন্যার সঙ্গে। আমি তন্ময় হয়ে শুধুই দেখলাম। মেয়েটা বিব্রত বোধ করছিল, তবে সে আমি পরোয়া করলাম না। লজ্জা শরম ভুলে গিয়ে মেয়েটার চোখে চোখ রাখলাম। কাছাকাছি আসতেই হঠাৎ পেছন থেকে চিৎকার আসলো, ক্যামেলিয়া, চলে এসো, ওখানে যেও না। আমি উকি দিয়ে দেখলাম মেয়েটার পেছনে আরও একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ক্যামেলিয়া অপেক্ষা করল না, দৌড়ে প্রস্থান করলো আমার সামনে থেকে। আমি অস্থির হয়ে উঠলাম, ওর পিছু নিলাম। নিকটবর্তী এক প্রতিবেশীর আত্মীয় হয়ে এসেছে ক্যামেলিয়া। সে এসেছে গ্রীষ্মকালের ছুটিতে। বড় ঘরের মেয়ে ক্যামেলিয়া। কখনো গ্রাম দেখেনি, তাই বায়না পূরণের জন্য ওর পিতা এখানে ওকে রেখে গিয়েছিল। যদিও তথ্যটা আমি পরে পেয়েছিলাম, তবে খুব খুশি হলাম। প্রতিদিন বিকালে চলল আমাদের চোখে চোখে কথা। মেয়েটা আমাকে পছন্দ করতে শুরু করেছিল, না করে যাবে কোথায়। নিয়তি যে ওকে আমার কাছে টেনে এনেছিল, নয়তো ওর প্রতি আমার এতটা টান কেন তৈরি হলো। কয়েকদিনের মধ্যেই আমার মতো ও ব্যাকুল হয়ে উঠল। আমাদের দেখা হলো গির্জার পেছনের রাস্তায়। সেখানে লোকজনের চলাচল খুব একটা হয় না। কতদিনে বুঝেছিলাম ভালোবাসা কি। দুজন চুটিয়ে প্রেম করলাম। বিকেল ছাড়া দেখা হতো না, তাই অপেক্ষা করতাম কখন বিকেল হবে। একটা মাস কখন যে পেরিয়ে গেল বুঝতেই পারিনি। ঝামেলা বাঁধল তখন, যখন বুঝলাম ওকে ফিরিয়ে নেওয়ার জন্য ওর বাবা আসবেন। মেয়েটার একটাই কথা ছিল, প্লিজ কিছু একটা করো, নয়তো তোমাকে পাওয়া আমার ভাগ্যে হবে না। কি করতাম বলো? নিজের ভালোবাসাকে এভাবে পায়ের কাছে পড়ে থাকতে দেখতে কার ভালো লাগে? আমি উদাসীন হয়ে পড়লাম। আমার বয়স 18 হতে কিছুদিন বাকি ছিল। ভাগ্যগুণে আবার সেই ধ্যানমগ্ন লোকটার সঙ্গে আমার দেখা হলো। লোকটা আমাদের দুজনকে বিকেলে দেখা করতে বললেন। আমি ওকে নিয়ে দেখা করলাম। সেদিন লোকটা একা ছিল না, সাদা দাড়ি, মুখে উজ্জ্বল বর্ণের এক হুজুরকেও দেখতে পেলাম। নির্জন সেই জঙ্গলে আমাদের বিয়ে হলো। একদিকে ভয়, অন্যদিকে প্রেয়সীকে নিজের করে পাওয়ার সুখ আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। খুব ভালোবাসি তো, তাই কাছে পাওয়ার আনন্দটা বেশি ছিল। কাউকে বলতে পারলাম না এহেন কর্ম করে বসেছি, তবে বেপরোয়া ভাবটা আমার মধ্যে ততদিনে আরও তীক্ষ্ণভাবে ফুটে উঠেছে। মেয়েটাকে কাছে টেনে নিতে দুইবার ভাবলাম না। আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম। যদি একবার পরিণাম জানতাম, তবে কখনোই ওকে নিজের এতটা কাছে আনতাম না। বড় প্রেম কাছে না দূরেও নিয়ে যায়। কি করলাম আমি এখন শুধুই আফসোস করি। একটা রাতের মধ্যে আমার জীবনটা তছনছ হয়ে গেল। সেদিন ভোররাতে ওর সঙ্গে দেখা করে গৃহে ফিরে এসে আমার বাবাকে দেখলাম। উনি প্রচণ্ড রেগে আছেন আমার উপরে, কারণ জানতে পারলাম না। কৌশলে আমাকে সেদিন এখানে নিয়ে আসা হলো। ফিরে যেতে চেয়েছিলাম, কতবার পালিয়ে যেতে চেয়েছি, কিন্তু পারিনি। তার মধ্যে আমার শারীরিক পরিবর্তন ঘটতে শুরু করলো। ভয়ে গুটিয়ে গেলাম। খারাপ শক্তি আমার মধ্যে জেগে বসেছে। রূপান্তরিত হলাম মানুষ থেকে অর্ধমানবে। কি ভয়ঙ্কর দৃশ্য বলে বোঝাতে পারবো না। মনে হলো এর চাইতে মরণ ভালো ছিল। তবে ততদিনে ক্যামেলিয়ার ভালোবাসা আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে বসবাস করে তুলেছিল। যেখানে খান পরিবারের প্রতিটা ছেলে নারীতে আসক্ত হয়ে বাইরে ছুটে যায়, সেখানে আমি নিজ কক্ষে গুমড়ে গুমড়ে মরণ যন্ত্রণা উপভোগ করছি। মেয়েটার খোঁজ নিতে এক রাতে আবারও বেরিয়ে পড়লাম। সারা শহর তন্ন তন্ন করে অবশেষে খুঁজে পেলাম তাকে। বেচারি আমার বিরহে মরতে বসেছে। দুই হাতে আগলে নিলাম ওকে। মেয়েটা প্রথমে বিশ্বাস করতে পারেনি আমি কিভাবে ওর শহরে রাতের আধারে ওর কক্ষে পৌঁছে গেলাম। এটা তো আমার জন্য কঠিন কিছু ছিল না। ওর থেকে কিছু লুকিয়ে রাখতে চাইনি, তাই সবটাই বলে দিলাম। মেয়েটা আমাকে ভুল বুঝলো না, সামান্য অভিমান করলো মাত্র। আমি নিজের সবটুকু ভালোবাসা দিয়ে ওকে রাঙিয়ে দিলাম। অভিমান মুছে দিয়ে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিলাম। ভাবলাম এভাবেই বুঝি আমাদের সময়টা কেটে যাবে। কিন্তু আমরা যা চাই সেটা তো সহজে পাই না।
হুট করে বাবা আমাকে আটকে দিলেন কক্ষের 4 দেয়ালের মধ্যে। হাতে পায়ে অজস্র শিকল পরিয়ে আমাকে মৃত বানিয়ে দিলেন। তারপর থেকে এখানেই বন্দি হয়ে আছি। বছর খানিকটা পরে বাবা বলেছিলেন ক্যামেলিয়া বেঁচে নেই। আমি ভেঙে পড়লাম। গর্জে উঠে প্রতিশোধ নিতে চাইলাম, সব ব্যর্থ হলো। তবে কিছুদিন পূর্বে বাবার কথা শুনে আমি ভরসা পেলাম। ভাবলাম আমার পুত্র ঠিকই আসবে তার বাবাকে উদ্ধার করতে, খান পরিবারের এই জালিমদের ধ্বংস করতে। কিন্তু ভুল ভাঙল তখন যখন বুঝলাম আমার জাদুলিপিটা অন্য একটা মেয়ে হস্তগত করলো। এই পরিবারের ধ্বংস আমার পুত্রের হাতে না, বরং পুত্রবধূর হাতে। মেয়েদের ভয়ে গুটিয়ে থাকে, অন্যদিকে মেয়েরা ছাড়া অচল। খান পরিবারের এবার পাপের ঘটা পূর্ণ হবে। যাই হোক, এবার বলো আমার দোষ কোথায়? ভালোবাসা কি অপরাধ ছিল? তোমার মাকে ভালোবেসে আমি কি তবে ভুল করেছিলাম? ভদ্রলোক প্রথম থেকে শেষটা বেশ গুছিয়ে বলে দিল। পাথর চোখ বন্ধ করে বসে আছে। বাবা মায়ের ভালোবাসার করুণ কাহিনী শুনে ওর বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে। নিয়তি এমন নিষ্ঠুর কেন কে জানে। পাথর ভ্রু কুঁচকে বলল, খান পরিবারের ছেলেরা যদি কোনো সাধারণ মেয়েকে আলিঙ্গন করে তবুও মেয়েটার ক্ষতি হয়ে যায়। একটা রাতের ব্যবধানে সেই মেয়েটার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেখানে মায়ের কিছু হলো না কেন? ভদ্রলোক হাসলেন। তারপর বলে উঠলেন, জাদুলিপি আমাকে সাহায্য করেছিল। আমি ওই সাধুর প্ররোচনাতে জাদুলিপির একটা পৃষ্ঠাতে একটা পুত্র সন্তান চেয়েছিলাম। তোমার মা এই জন্যই তোমার জন্মানো পর্যন্ত বেঁচে ছিলেন। আমি কতটা বেকুব ছিলাম ভাবো। যদি লিখতাম ক্যামেলিয়াকে আমার দরকার, বড্ড বেশিই দরকার, কিন্তু পারিনি। এখন আফসোস হয়। পাথর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যা হয়েছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না। মায়ের ভালোবাসা পাওয়ার সৌভাগ্য ওর হয়নি। সেসব ভেবে ও মিনমিনে কণ্ঠে বলল, আপনি জানেন খানদের এই শক্তি কিভাবে ধ্বংস করতে হবে? অর্ধমানবের কাহিনী খতম হয়ে নতুন সূর্য উদয় হবে। এটা আমার চাইতে কোহিনূর ভালো জানে। আমি তোমাদের সাহায্য করতে চাই। যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবে, আর কোহিনূরের থেকে দূরে থেকো, তোমার মঙ্গল হবে। পাথর ভ্রু কুঁচকে বলল, আমার মৃত্যু ছাড়া এটা সম্ভব না। আত্মা ছাড়া শরীর কিভাবে বাঁচে বলেন? ও আমার আত্মা। এখন আসছি। পাথর আর অপেক্ষা করল না। হাতের মুঠো শক্ত করে চোখ বন্ধ করল। তারপর যেভাবে এসেছিল সেভাবেই ফিরে এলো। পাথর হঠাৎ গায়েব। অন্যদিকে জামশেদ একটা দরকারি কাজে বাইরে এসেছে। সেই সুযোগে কোহিনূর সাইদকে নিয়ে বেরিয়ে আসলো। যদিও সাইদ ওকে নিষেধ করেছে, কিন্তু সেসব পাত্তা দেয়নি। বসে থাকলে বিপদ কমবে না। তাছাড়া বেশ কিছু তথ্য ওর জানা দরকার। আধারের সঙ্গে ওর অব্যয় থাকা মেয়েটাকেও পুরোপুরি চিনতে পারেনি। এসবের পেছনে চন্দ্রের হাত আছে, কিন্তু ওই মেয়েটা চন্দ্র হতেই পারে না। বিষয়টা বুঝতে ওর খানিকটা দেরি হয়েছে, কারণ অভিশাপ অনুযায়ী খান বংশের ছেলেরা কোনো পিশাচ বা আত্মার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতে পারে না। কোহিনূর হন্য হয়ে বেশ কিছু ক্লাব খুঁজে শেষ পর্যন্ত আধারের সন্ধান পেল। তবে নাইট ক্লাবে না, সমুদ্রের তীরে রঙিন পেয়ালা হাতে বসে আছে। মাঝে মধ্যেই গলায় ঢেলে নিচ্ছে অমৃত সুধা। বেশ বিরহে আছে বলে মনে হচ্ছে। কোহিনূর সোজা ওর সামনে গিয়ে উপস্থিত হলো। কারো আগমনী শব্দ পেয়ে ছেলেটা মাথা তুলে সামনে দৃষ্টি রেখে খুশিতে নেচে উঠল। ওর চোখ মুখ জ্বলজ্বল করছে, ওষ্ঠে হাসির রেখা। কোহিনূর এসেছে ভাবতেই দ্রুত দাঁড়িয়ে পড়ল। নিজের হাতটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি এসেছ? দুদিন কোথায় ছিলে? আমি পাগল হয়ে যাচ্ছি তোমার টেনশনে। চলো আমার সঙ্গে। কোহিনূর পিছিয়ে গেল। বুঝতে পারল এই ছেলেটার সঙ্গেও গেম খেলা হয়েছে, তাই ভুল ভাঙিয়ে দিতে উত্তর দিল, ভ্রাতৃবধূর দিকে লালসার নজরে তাকানো পাপ। যদিও কথাটা আপনাকে বলাটা অনর্থক। পাপ যাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সে এসবের মর্ম কিভাবে বুঝবে? একটা কথা বলতে এসেছি।
আপনার সঙ্গে আমার যেই রূপে যেই থাকুক না কেন, ওকে বলে দেবেন কোহিনূরের রূপ নিলেই কোহিনূর হওয়া যায় না। সামনে আসতে বলবেন, দেখে নেব তার ক্ষমতা। কোহিনূরের কথা শুনে পাথর হতবম্ব হলো। কিছুতেই মানতে পারছে না ওটা কোহিনূর ছিল না। এই মেয়েটা এখন মিথ্যে বলছে। কথাটা ভেবেও হুঙ্কার দিয়ে বলল, আসল নকল বুঝি না। তোমাকে আমার চাই যে কোনো মূল্যে। আর আমার দুনিয়ায় পাপ বলে কিছু নেই। তোমাকে আমার দরকার, এটাই শেষ কথা। আধারের কথা শুনে কোহিনূর হাসল। কিছুক্ষণ চোখ বন্ধ রেখে উত্তর দিল, ছুঁয়ে দেখান আমাকে। দেখাতে পারলেই আমি আপনার। প্রমিস। আকাশ বাতাস আর এই সমুদ্র তার সাক্ষী। আসুন, দেখি আপনার হিম্মত। কোহিনূরের চাপা হুমকিতে আধার তাচ্ছিল্যপূর্ণ হাসল। নাক টেনে ডান হাতটা দিয়ে নিজের চুলগুলো মুঠোবন্দি করে উত্তর দিল, ইয়ার এমন কি? অপেক্ষা করছি তো তোমার উষ্ণতা দিয়ে রাতটুকু স্বপ্নময় করে তুলতে। আসো। আধার হাত উঁচু করে সামনে এগিয়ে গেল ঠিকই, কিন্তু তখনই একটা উড়ন্ত খঞ্জর এসে ওর হাতটা ছুঁয়ে দিয়ে গেল। কবজির উপর থেকে সামান্য কেটেছে, তবে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। কোহিনূর আবারও হাসল, কারণ কাজটা ওর। আধার বাম হাত দিয়ে সেটা মিলিয়ে নিয়ে ওর হাসির পরিবর্তে নিজেই হেসে ফেলল। মিষ্টি করে উত্তর দিল, বাচ্চাদের মতো দুষ্টুমি করো না নূর। এসব করে আমাকে চমকে দিতে পারবে না, বরং স্বীকার করো আমার ভালোবাসা। আধারের বলতে দেরি হলো, কিন্তু কোহিনূরের খঞ্জর ছুটতে দেরি হলো না। অসংখ্য খঞ্জর এসে ঘিরে ধরল আধারের চারপাশ। কিছু কিছু ওর গায়ে ছুঁয়েও দিচ্ছে। আধার চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে হুঙ্কার দিল, এসব কি হচ্ছে? ছেলে মানুষই করো না, আমি ব্যথা পাচ্ছি। কোহিনূর হাসল। মজা লাগলো ওর মুখের আকৃতি দেখে। হাতের আঙুল উঁচু করে কিছু বলতে গেল, আর আগেই পাথর এসে হাজির হলো। সাঈদ ভয় পেয়ে আছে এসব দেখে। পাথর গিয়ে কোহিনূরকে নিজের সঙ্গে জাপটে ধরে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিতে নিল। পাথর ভালো করেই জানে এই উঁচু হাতের মানে কি, তাই উত্তেজিত হয়ে বলল, ফিরিয়ে নাও তোমার খঞ্জর। এভাবে হুটহাট কাউকে আঘাত করো না, হিতের বিপরীত হবে। মাথা ঠান্ডা করো প্লিজ। কোহিনূর ভ্রুকুচকে বলল, ভাইয়ের জন্য দরদ হচ্ছে? যখন ও আমাকে খারাপ নজরে দেখে, তখন কোথায় থাকে আপনার দরদ? পাথর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওকে মানলেই সমস্যা বাড়বে বই কি কমবে না। আমি কথা দিচ্ছি, সবটা সামলে নেব। প্লিজ খঞ্জর ফিরিয়ে নাও। কোহিনূর ফুলতে ফুলতে খঞ্জর ফিরিয়ে নিয়ে পাথরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁটা ধরল। পাথর এবার আধারকে দেখে দৌড়ে গেল কোহিনূরের পেছনে। খান বংশের প্রতিটা লোককে হত্যা করলেই হবে না, তার সঙ্গে কালো জাদুকেও ধ্বংস করতে হবে। নয়তো ওই শক্তি আবারও কোনো সাধারণ মানুষকে অসাধারণ করে তুলবে, অভিশপ্ত করে নিজেদের আখের ঠিকই গুছিয়ে নেবে। পাথর এটা চায় না, মূলত সমস্যার নিরাময় করতে চাইছে। কথাগুলো ভেবে ও কোহিনূরের হাতটা টেনে ধরল। হাঁপাতে হাঁপাতে বলল, তোমার রূপে যে ছিল সে কিন্তু অভিশপ্ত কোনো মানবী, যার কাছে শক্তি আছে। খোঁজ করো এমন কে আছে তোমার আশেপাশে। কোহিনূর থমকে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে ফেলল। কে হতে পারে সেই নারী? পাথর চুপচাপ কোহিনূরের মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা কিছু একটা নিয়ে ভাবছে। আশেপাশে সন্দেহ করা যায় এমন মেয়ে কে আছে বুঝতে পারছে না। মাথা খারাপ অবস্থা। সুলতান পরিবারের সকলেই অভিশাপ মুক্ত হয়েছে, তাছাড়া ওই পরিবারে এমন কেউ নেই যাকে সন্দেহ করা যায়। কে হতে পারে? তফসিল হবে না এটা শিওর। বোন হয়ে নিশ্চয়ই সে ভাইয়ের সঙ্গে এসব করবে না। অন্য কেউ আছে। কে আছে তবে? মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ওকে এভাবে এলোমেলো ভাবতে দেখে পাথরের মুখটা নিজের হাতের তালুতে নিয়ে মায়াভরা কণ্ঠে উচ্চারণ করল, পাগলি আমার, অযথা এতটা কেন ভাবছ? মেয়েটার উদ্দেশ্য পূরণ হয়নি, সে নিশ্চয়ই থেমে থাকবে না। আবারও আসবে, তখন তাকে ধরব। শুধু অপেক্ষা করতে হবে।
ধৈর্য না ধরলে তো লক্ষ্য পূরণ সম্ভব না, তাই না? পাথরের কথাটা ওর বেশ পছন্দ হলো। ছেলেটার ঘটে বুদ্ধি আছে। কোহিনূর স্বাভাবিক হলো, রাগ মোটামুটি কমেছে। ও পাথরের চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, আপনি হঠাৎ এখানে কেন? আমাকে পাহারা দিচ্ছেন, তাই তো? তবে শুনুন, আমার বয়স হয়েছে, সেই বাচ্চাটি আর নেই। যথেষ্ট বুঝি। জানি বাবার মতো আমার একটু রাগ বেশি, তবে নিজেকে সামলাতে জানি। কোহিনূরের ছেলে মানুষই শুনে পাথর হাসল। ও নাকের ডগায় আঙুল ছুঁয়ে দিয়ে উত্তর দিল, জানি তো, আমার বউ বলে কথা। পাথরের বউ কি আর যেমন তেমন কেউ হবে? সুলতানা কোহিনূর ফারুকী। বাব্বা, মানুষের হৃদয় হরণকারিণী। সে যাই হোক, কোহিনূর কি শুধু হৃদয় ছিনিয়ে নিতেই জানে? তার হৃদয়ে কোনো প্রেম নেই? বরকতটা কাছে, অথচ মাঝখানে আকাশ সমান দূরত্ব। ভালো লাগে এমনটা? পাথরের আবেগপূর্ণ কথা শুনে কোহিনূর থমকে গেল। ঢোক গিলে ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পারল না। পাথরের পুরুষালী শক্ত হাতের মুঠোয় বন্দি কোহিনূর। ছটফট করতে করতে থেমে গেল। ওর ইচ্ছে করল না লোকটাকে আঘাত করতে। বুকের মধ্যে হাতুড়ি পিটাচ্ছে, ভয় পাচ্ছে। পাথর সেটা বুঝতে পেরে মুখটা ওর মুখের সামনে নামিয়ে এনে ফিসফিস করে উচ্চারণ করল, কেউ একজন বলেছিল হৃদয়ের লেনাদেনা অবশ্যই হবে, তবে আজ কেন সে কথা রাখছে না? এতটা আপনার হয়েও কেন তার হৃদয়ের থেকে দূরে আছি উত্তর চাই। তবে কি সে মিথ্যে বলেছিল? পাথরের কণ্ঠে অভিযোগ ঝরে পড়ছে। কোহিনূর থমকে গেল। কি উত্তর দেবে মাথায় আসছে না। এমন পরিস্থিতিতে ও আগে কখনোই পড়েনি। যা মাথায় এসেছে করেছে, কিন্তু এখন কি করবে? সামনে দাঁড়িয়ে থাকা লোকটার জন্য ওর মনে যথেষ্ট মায়া আছে, কিন্তু ভালোবাসা আছে কি? তাছাড়া আরও কঠিন একটা সত্য লুকিয়ে আছে, যেটা প্রকাশ ঘটলে লোকটা কি ওর জন্য এমন ব্যাকুল থাকবে? কোহিনূর ভাবতে পারছে না। পাথর আবারও বলে উঠল, উত্তর দিতে হবে না, শুধু ভালোবাসা চাই। হৃদয়ের কাছাকাছি আসতে চাই। যুদ্ধ শেষে তোমার কাছে ফিরে শান্তি পেতে চাই। দেবে না তুমি? পাথরের এমন আকুল আবেদনে কোহিনূর আহত হচ্ছে। চোখের কোণে পানি চলে আসলো। কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। তাই জোর করে ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে আসতে চাইল, কিন্তু আবারও বাধা পেল। পাথর পেছন থেকে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। লোকটা আজ বেপরোয়া হয়ে উঠেছে। এমন কেন করছে কে জানে। কোহিনূর চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, চাচ্চু অপেক্ষা করছেন আমার জন্য, আমাকে যেতে দিন। কোহিনূরের বলতে দেরি হলো, কিন্তু পাথরের ওকে টেনে নিতে দেরি হলো না। পাথরের গরম নিঃশ্বাস পড়ছে ওর মুখের উপরে। কোহিনূর সুযোগ খুঁজছে কিভাবে এই ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তি পাবে। ওকে এভাবে চুপচাপ দেখে পাথর হিংস্র হয়ে উঠল। মনে হলো ওর মধ্যে থাকা পশুর জাগরণ ঘটতে চলেছে। অবস্থা খারাপের দিকে যাচ্ছে। কোহিনূরের হঠাৎই মনে হলো পাথর ঠিক নেই, কিছু একটা হচ্ছে, কিন্তু কি? কিছুক্ষণ আগেও ঠিক ছিল। ওর ধ্যান ভাঙল পাথরের কণ্ঠ শুনে। কেন আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ? আমি পারছি না এই দহন সহ্য করতে। ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ একবার কথা শোনো। পাথর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কোহিনূর ভ্রু কুঁচকে আছে, বোঝার চেষ্টা করছে। পাথর ক্রমাগত ওর মুখের দিকে নিজের মুখটা এগিয়ে আনতে গিয়ে থমকে গেল, কারণ ততক্ষণে সাইদ ওর চোখে আলোক রোশনি ফেলেছে। পাথর তীব্র যন্ত্রণায় মাথায় হাত দিয়ে বসে পড়ল। কোহিনূর ওকে ধরতে গেল ঠিকই, কিন্তু তখনই সাইদ চিৎকার করে বলল, নূর সাবধান, ওকে বশ করা হয়েছে, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। কোহিনূর চোখ বন্ধ করে নিল। এটাই সন্দেহ হয়েছিল। কথাবার্তা নেই, হুটহাট রোমান্টিক হয়ে যাওয়ার ছেলে পাথর না। কোহিনূর হাঁপ ছেড়ে বাঁচল। কি ভয়ঙ্কর অবস্থা! কথাটা ভেবে ও সাইদকে ইশারা করল ফিরে যাওয়ার ব্যবস্থা করতে। কোহিনূর পাথরের পাশে বসে মিনমিনে কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন তো? উঠতে পারবেন নাকি সাহায্য করব?
পাথর লাল হয়ে যাওয়া চোখ দুটো খুলে উত্তর দিল, মাথায় যন্ত্রণা করছে। তুমি ঠিক আছো? এখানে কি করছো তুমি? কোহিনূর বুঝতে পারল আধারকে বাঁচাতে একে ব্যবহার করা হয়েছে, তবে কে এমন জঘন্য চালটা চেলেছে বুঝতে বাকি নেই। কথাটা ভেবে ওর হাসি পেল। এমন কুটিল বুদ্ধি ওই লোকটার মাথা থেকেই আসতে পারে। অভিশপ্ত পাথর যদি কোনো ক্রমে কোহিনূরকে নিজের করে নেয়, তবে কোহিনূরের ক্ষতি হবে এমনটা ভেবেই বুদ্ধি করা হয়েছে। সাইদের সঙ্গে মিলেও পাথরকে নিয়ে ফিরে আসলো। জামশেদ মাথায় হাত দিয়ে বসে আছে। মেয়ে জামাইয়ের নিখোঁজ হওয়া নিয়ে ও চিন্তিত। দুটোই একই রকম। শক্তির পরীক্ষা দিচ্ছে কোথায় গিয়ে কে জানে। হঠাৎ কোহিনূরকে দেখে ওর ভাবনার অবসান ঘটল। কোহিনূর কক্ষের বাইরে এসে জামশেদের পাশে বসতে বসতে বলল, চাচ্চু আমি ঠিক আছি, তোমাকে এতটা চিন্তা করতে হবে না। জামশেদ তাচ্ছিল্যপূর্ণ হেসে উত্তর দিল, তোমাদের নিয়ে চিন্তা করতে করতে আমি হার্ট অ্যাটাক করব। তোমার বাবার ছোট আম্মুর কাহিনী জানো? অধরা ফোন দিয়েছিল। এই দুজনে মিলে দাদুকে 3টা ঘুমের ওষুধ দিয়েছে। বেচারা এখন বেঘরে ঘুমাচ্ছে। জামশেদের কথা শুনে কোহিনূর শব্দ করে হেসে ফেলল। বাবার মতো নিজেও হুটহাট কাজ করে ফেলে। বাবার মেয়ে বলে কথা। কোহিনূর হাসি থামিয়ে কিছু একটা ভেবে বলল, কিছু উদ্ধার করতে পেরেছে? তুমি জানো কিছু চাচ্চু? এভাবে দূরে থেকে আমি তো কিছুই জানতে পারছি না। কিছু একটা বুদ্ধি করে সুলতান ভিলাতে আমার যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। এভাবে কতদিন? তুমি জানো আমার রূপ নিয়ে কেউ একজন ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি কিছুই জানি না। তুমি এমন কাউকে চেনো যে অভিশপ্ত এবং কালো শক্তির অধিকারী? জামশেদ মাথা নাড়িয়ে বলল, জানি না, হয়তো খান পরিবারের কেউ হবে। ভাবিস না, কিছু একটা বুদ্ধি পাওয়া যাবে। ডায়রিয়ার কিছু কাগজপত্র পাওয়া গেছে। সবচাইতে চমকে যাওয়ার বিষয় হচ্ছে একটা মহিলার কফিন পাওয়া গেছে। লাশ টাটকা আছে। ওর মায়ের ধারণা ওটা চন্দ্রের লাশ। আমাকে ফিরতে হবে। ঝামেলা আরও একটা বেঁধেছে। ঐশ্বর্য আর আদি এসেছে। ওরা থাকবে কিছুদিন। ওদের জন্য একটা কাজের মেয়ের দরকার, সেটাও আমাকেই খুঁজতে হচ্ছে। দুটো সংস্থায় ফোন করেছি, উত্তর আসেনি। কোহিনূর কিছু একটা ভেবে উত্তেজিত হয়ে বলে উঠল, চাচ্চু, এই তো বুদ্ধি। তোমাকে কষ্ট করে কাজের লোকের খোঁজ করতে হবে না, আমি আছি না। কোহিনূরের কথা শুনে জামশেদ হতভম্ব হয়ে গেল। কি বলে এই মেয়ে? সুলতান পরিবারের একমাত্র উত্তরাধিকারী সে কিনা নিজের বাড়িতে নিজে কাজের মেয়ে হয়ে যাবে? ভাবা যাচ্ছে না। তাছাড়া জুবায়ের জানলে তুলকালাম ঘটাবে। ঐশ্বর্যের ব্যবহার খুব একটা ভালো না। ওর কাজের মেয়ে হওয়া মানে চারটিখানি কথা না। জামশেদ গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একদমই না। খুবই খারাপ হবে আম্মু। আমাদের এতটাও খারাপ দিনকাল আসেনি যে মেয়েকে কাজের লোকের ভূমিকায় অভিনয় করাবো। হবে না। সুলতান পরিবারের মেয়ে বউরা অনেক সম্মানিত। জামশেদের কথা শুনে কোহিনূর হাসল। চোখের পাপড়ি নাড়িয়ে বলল, খুন করে সম্মান দিয়ে কি লাভ চাচ্চু? তুমি না করো না প্লিজ। ওখানে যাওয়াটা আমার দরকার। ওই কফিনটা আমার দেখতে হবে। রহস্য আমাকে ডাকছে। আমি চাইছি না ওদেরকে সাবধান করে দিতে। ছদ্মবেশে গেলে লাভে লাভ। একটু ভাবো। তোমাদের কাছাকাছি থাকবো, সঙ্গে রহস্য উন্মোচন করব। তুমি জানো, এই পাথর আজ আমার 12টা বাজিয়ে দিত। আমি এখানে নিরাপদে নেই। কোহিনূর পাথরের বিষয়টা ইচ্ছে করেই বলল, যাতে জামশেদ ওকে নিয়ে যেতে অস্বীকার না করে। ওর বুদ্ধি কাজে দিল। জামশেদ রাজি হলো, কারণ ওকে নিয়ে গেলে অধরা বা মীরা ওকে সাহায্য করবে। কাজকর্ম কিছুই করতে হবে না। কোহিনূর জামশেদের থেকে উঠে গিয়ে সাইদের সামনে গিয়ে বসল। পাথর ঘুমিয়ে আছে। নীরবতা ভেঙে কোহিনূর বলে উঠল, তোমার আম্মি খানবাড়িতে নেই সাইদ। ওনাকে লুকিয়ে রাখা হয়েছে। আমি চেষ্টা করছি উদ্ধার করতে। উনি হয়তো বিশেষ কিছু জানেন। যাই হোক, তোমার হাকিম সাহেবের সঙ্গে দেখা করাতে পারবে একটু? যাও, অনুমতি নিয়ে এসো। গিয়ে বলো সুলতানা কোহিনূর ফারুকী তার দর্শন প্রার্থী। সাইদ লাফিয়ে উঠল।
উত্তেজিত হয়ে বলে উঠল, উনি রাজি হবেন না নূর, খুব কড়া উনি। তুমি গিয়ে একবার বলে দেখো, নিশ্চয়ই রাজি হবেন। আমার বিশ্বাস উনি আমার অপেক্ষায় আছেন। সাইদ কোনো উত্তর দিল না। কোহিনূর দৃষ্টি ফিরিয়ে পাথরকে দেখে নিল। ছেলেটা ঘুমিয়ে আছে। কপালের উপরে এলোমেলো চুলগুলো আছড়ে পড়ছে। কোহিনূর আলগোছে চুলগুলো এলোমেলো করে আবারও ঠিক করে দিল। লোকটার মুখশ্রী মনে হয় পুরোটাই মায়া দিয়ে বাঁধানো, কোনো জাদুকরি মিরর। অজানা ভালো লাগার গুপ্ত খনি। কথাটা ভেবে কোহিনূর হাসল। হঠাৎ গ্রীষ্মের গরম কেটে গিয়ে তুষারপাত হচ্ছে। জুবায়ের কম্বলের মধ্যে পা তুলতেই অধরা সেটা টেনে নিয়ে বলল, গোসল করে তবেই বিছানায় উঠবেন। কফিন ছুঁয়েছেন, সেখানে কোনো বিষাক্ত কিছু থাকতে পারে। আদিকালের মৃতদেহ ছুঁয়ে কিছুতেই আমার বিছানায় ওঠা যাবে না। জুবায়ের মুখটা কাচুমাচু করে উত্তর দিল, কোথায় নিয়ম আছে কফিন স্পর্শ করলে গোসল করতে হয়? শীতের মধ্যে আমি মরতে চাই না, পারবো না, ক্ষমা চাই। অধরা জ্বলে উঠল জুবায়েরের কথা শুনে। উদ্ধারকৃত মালামাল যা পেয়েছে কোনো কাজেই আসেনি। দাঁত ভাঙা ডায়েরির ভাষা, যে লিখেছে তাকে পেলে অধরার সাধুবাদ জানাতো। রাগ হচ্ছে তাই সেটা জুবায়ের উপর খাটানোর জন্যই এই পরিকল্পনাটা করে ফেলেছে। মনের শান্তি বড় শান্তি। কথাটা ভেবেও কম্বলটা আরও খানিকটা গুছিয়ে নিয়ে শুয়ে পড়ল। জুবায়ের কপাল চাপড়ে উঠে বসল। মেয়েটা বড্ড জেদি, যা বলেছে তাই করাবে। কথাটা ভেবে ওয়াশরুমে ঢুকে পড়ল। মনে মনে ফোন দিয়ে আটল কিভাবে অধরাকে উচিত জবাব দেওয়া যায়। গোসল শেষ করতে ওর মিনিট 5 সময় লাগলো। বেরিয়ে এসে হুড়মুড় করে কম্বল টেনে ভেতরে ঢুকে পড়ল। হাড় কাঁপানো শীত। কুটিল হেসে নিজের ঠান্ডা হাতটা অধরার মুখে ঠেসে ধরতেই অধরা সরিয়ে দিল। জুবায়ের হার মানল না, আবারও চেষ্টা করল। অধরা বিরক্ত হয়ে সরে গেল। ঠিক তখনই দরজায় ঠক ঠক আওয়াজ হলো। জুবায়ের চুপচাপ চোখ বন্ধ করল। বোম মারলেও এখন আর উঠবে না, বাইরে যে থাকে থাকুক। অধরা ওকে ধাক্কা দিয়ে উঠতে বলল, কিন্তু লাভ হলো না। তাই ও ভ্রুকুচকে বকতে বকতে নিজেই গিয়ে দরজা খুলল। দেখল আদি দাঁড়িয়ে আছে। মুখটা কাচুমাচু করে বলে উঠল, আন্টি, কফি পাওয়া যাবে? সরি, আপনাকে বিরক্ত করতে চাইনি। আসলে আমি কিচেনের কিছুই চিনি না তো। একবার দেখিয়ে দিলে নিজেরটা নিজেই করতে পারবো। ঐশ্বর্য ঘুমিয়ে গেছে, উঠছে না। অধরা মলিন হাসল। ছেলেটা লজ্জা পাচ্ছে। এখানে আসতে চায়নি, কিন্তু জুবায়ের ঐশ্বর্যের জন্যই ওকে নিয়ে এসেছে। মেয়েটার ভালোর জন্য এইটুকু করতেই হতো। অধরা ভয় পায় বাইরের কাউকে এখানে আনতে। এই বাড়িটা মৃত্যুপুরীর চাইতে কম না। যেই আসবে অভিশপ্ত হয়ে ফিরবে। কালো শক্তির নজর খুবই ভয়ঙ্কর। কথাটা ভেবেও সামনে এগিয়ে যেতে যেতে বলল, যখন যা লাগবে আমাকে বলবে, লজ্জা পাবে না একদমই। আমারই ভুল। আগামীকাল থেকে আমি তোমার কক্ষে ফ্লাক্সে গরম পানি আর কফি রেখে আসব। অধরার কথা শুনে আদি উত্তর দিল না। চুপচাপ নেমে আসলো উপর থেকে। কিচেনে গিয়ে মিনমিনে কণ্ঠে ফিসফিস করে বলল, কোহিনূর কোথায় আন্টি? ওকে দেখছি না কেন? আদির কথা শুনে অধরা থমকে গেল। মেয়েটাকে দূরে রাখতে ভীষণ কষ্ট হয়। কবে যে ঝামেলা মিটবে আর মেয়েটাকে কাছে পাবে এটা ভেবেই অস্থির লাগে। কিছু বলা দরকার ভেবেও উত্তর দিল, তোমার বাবা মা কেমন আছেন? দাদুরা সবাই ঠিক আছেন তো? খোঁজ নেওয়া হচ্ছে না, সময়ই পাচ্ছি না। এত সব ঝামেলা হচ্ছে বাড়িতে। যাই হোক, তুমি কক্ষে যাও। অধরা কৌশলে ব্যাপারটা এড়িয়ে গেল। আদির হাতে কফির কাপটা ধরিয়ে দিয়ে প্রস্থান করল। আদি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর পিছু নিল। আশা ছিল কোহিনূরকে দেখতে পাবে, কিন্তু ভাগ্য খারাপ। নানা রকমের সুস্বাদু খাবার সামনে নিয়ে বসে আছে কোহিনূর। ওর সামনে সাদা পাঞ্জাবি পরিহিত এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে, যার বাড়ির এক রাতের মেহমান হিসেবে কোহিনূরের আগমন ঘটেছে। নিমন্ত্রিত অতিথির আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি এই বৃদ্ধ। কোহিনূর খাওয়া ভুলে লোকটাকে পর্যবেক্ষণ করে বুঝতে চাইছে।
কিছু একটা লুকিয়ে রাখা হচ্ছে এই অতিরিক্ত ভক্তির মধ্যে, কিন্তু কি সেটা? চমৎকার আপনার অতিথি সেবা। আমি দারুণ খুশি এবং মুগ্ধ হয়েছি হাকিম খয়রুল্লাহ বিন আলিম। এবার বলুন আসল সত্যিটা। লুকোচুরি খেলা তো অনেক হলো। সাইদের বাবাকে কেন হত্যা করা হয়েছিল? উনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, জিন ছিলেন উনি। কোহিনূরের সঙ্গে ওনার পূর্বপুরুষের সম্পর্ক ছিল মানছি, কিন্তু এই হত্যাটা কেন হলো? আচ্ছা, একজন জিনের আয়ুষ্কাল কত বছর হতে পারে? কোহিনূরের কথা শুনে হাকিম সাহেব কিছুটা বিচলিত হলেন, তবে ঘাবড়ালেন না। মৃদু হেসে সামনে বসতে বসতে উত্তর দিলেন, আহারের সময় এত কথা বলতে নেই, খাবার গ্রহণ করুন। আপনি আমার গৃহের অতিথি হয়ে এসেছেন, এতে আমি ধন্য হয়েছি। আর আপনি কি সেই হাদিস সম্পর্কে অবগত না, যেখানে আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের আয়ুষ্কাল ৬০-৭০-এর মধ্যে। ওনার উম্মতের মধ্যে মানুষ এবং জিন দুটোই আছে। হাকিম সাহেবের কথা শুনে কোহিনূর তাচ্ছিল্যপূর্ণ হাসল। আঙুরের টুকরো মুখে ঢুকিয়ে উত্তর দিল, সেটা আমিও জানি, তবে ইবলিশ শয়তান সম্পর্কে কিছু বলুন। জিন সম্প্রদায়ের একটা অংশ জুড়ে তো তারাও অবস্থান করছে হাকিম সাহেব। কোহিনূর সৃষ্টি হয়েছিল এক ঈমানদার জিনের অংশ থেকে, তবে তাকে কে পরিচালনা করেছিল? কৃষকের ৬ কন্যার হত্যা এসব কি শুধুই কাকতালীয়ভাবে হয়েছিল? এত এত রহস্য ছড়িয়ে রাখা হয়েছে, কিছুটা উন্মুক্ত করুন। বলুন এসব ছিল শয়তানের প্ররোচনা, কালো শক্তি বিস্তারের কৌশল, মানুষকে খারাপ পথে পরিচালনা করার একটা মাধ্যম। কি চমৎকারভাবে জাল বিস্তার করা হয়েছে। একে একে লোভ দেখিয়ে অর্থ সম্পত্তি দিয়ে ঈমানদার মানুষের ঘরে শয়তানের বসবাস করা হয়েছে, তাই না হাকিম সাহেব? বলে ফেলুন কে এর পেছনে কলকাঠি নাড়ছে। আমার বিশ্বাস আপনি জানেন। এই যে আমি এখানে এসেছি, এটাও আপনি জানতেন। কোহিনূর শেষ কথাগুলো বেশ কড়াভাবেই বলল, সত্যিই তো। একজন ঈমানদার ব্যক্তি হঠাৎ করে কিভাবে মানবীয় রূপ দেখে মুগ্ধ হয়ে উঠেছিল? শয়তানের প্ররোচনা নিশ্চয়ই ছিল। কৃষকের ঘরে সে তো সাহায্য করতে গিয়েছিল। কোহিনূরের ভাবনার অবসান ঘটল হাকিম সাহেবের কথা শুনে। যার বন্ধু নিজে শয়তান, সে কিভাবে ঈমানদার হয়ে মৃত্যু লাভ করবে বলুন? কৃষকের গৃহে প্রবেশদ্বারই তো ছিল বাধা। রূপবতী রমণীদের উপরে শয়তানের নজর আগে থেকেই ছিল, ওকে ব্যবহার করেছিল মাত্র। তাছাড়া আগে থেকেই পরিকল্পনা ছিল জিনের দেহজ্যোতি থেকে উৎপন্ন শক্তি থেকেই কোহিনূর সৃষ্টি হলে সেটা সাধারণ হবে না। সঙ্গে মিলবে ওই ৬ রমণীর আত্মার শক্তি, আর ওটা একবার যদি শয়তানের কাজে ব্যবহার করা যায়, তবে তাদের বিস্তার ঘটানো শুধু সময়ের অপেক্ষা। সাইদের পিতা ছিলেন একজন লোভী আর পাপী। ওর ধারণা ছিল কোহিনূর সৃষ্টি হয়েছে ওর পূর্বপুরুষের ভস্ম থেকে, তাই ভেবেছিল এতে ওর হক আছে, তাই ওটা পাওয়ার জন্য চেষ্টা করেছিল। ফলে কালো শক্তির হাতে ওর প্রাণঘাতী হয়েছে। আর সাইদের আম্মি পরিরাজ্যের বাসিন্দা। জ্যোতির্বিদ্যাতে এই জন্যই উনি বেশ পারদর্শী ছিলেন। সাইদের পিতা ওনাকে ঠকিয়ে বিয়ে করেন, পরে ভালোবাসার জন্য উনি সব ছেড়ে নিজের রাজ্যে ফিরে যাননি। ভেবেছিলেন সাইদকে নিয়ে বাকিটুকু জীবন পার করবেন, কিন্তু এখানেই শেষ হয়নি। ওই যে নিয়তি পিছু ছাড়ে না, ওনাকে হঠাৎ গায়েব করা হলো। তবে ঘটনার আগে উনি কৌশলে সাইদকে লুকিয়ে রাখলেন, বলে গেলেন ওখানেই অবস্থান করতে। সাইদের আম্মি জানতেন আপনি ওখানে আসবেন, আপনাকে দরকার ছিল সাইদের আর ওর আম্মির জন্য। একমাত্র আপনিই পারবেন ওনাকে উদ্ধার করতে, আমি এইটুকুই জানি। হাকিমের কথা শুনে কোহিনূর খেতে খেতে উত্তর দিল, আসল অপরাধীকে সাইদের পূর্বপুরুষের ভাই নাকি ওনার বন্ধু। অবশ্যই ওর বন্ধু, ওর ইশারায় সবটা হয়েছে। শয়তানের কাজ ঈমানদারদের ধোঁকা দেওয়া, আর সেটাই দেওয়া হয়েছে, সফলও হয়েছে। বহু পরে যখন কোহিনূরের শক্তি কমে গিয়েছিল, ওটার শক্তি ফিরিয়ে আনতে আপনার জন্মানোটা দরকার ছিল। এখন আপনার মৃত্যুর মধ্যে দিয়ে কোহিনূর পাথর আবার শয়তানের কাজে আসবে।
হাকিম সাহেব বেশ আবেগপূর্ণভাবে কথাগুলো বলল। কোহিনূর মোটেও ভয় পাচ্ছে না। খাওয়া শেষ করে উত্তর দিল, আমার মৃত্যু কিভাবে হবে এটা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না হাকিম সাহেব। আপনার থেকে কিছুটা সাহায্য পাওয়ার আশা নিয়ে এসেছি। নিরাশ করবেন কি উপকার করতে রাজি হবেন সম্পূর্ণ আপনার বিষয়, জোর করব না। ভেবেচিন্তে দ্রুত সিদ্ধান্ত নিলে আমার জন্য সুবিধা হতো। সাঈদকে ব্যবহার করে আপনার দ্বারপ্রান্তে এসে পৌঁছানোটা এক প্রকার অপরাধ মনে করছি, তবুও কিছু করার ছিল না। কোহিনূর বেশ নম্রভাবেই কথাগুলো বলল। এখানে আসাটা খুব সহজ ছিল না। সাঈদ সাহায্য করেছে, তাছাড়া হাকিম সাহেব অনুমতিও দিয়েছিল। নীরবতা ভেঙে হাকিম সাহেব বললেন, নিশ্চয়ই করব। আপনাকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। বলুন কি কাজে লাগতে পারি। কোহিনূর কিছু একটা ভেবে উত্তর দিল, এমন একটা ওষুধ তৈরি করুন যেটা ব্যবহার করলে আমি নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারবো। শত্রুরা আমার উপস্থিতি কখনো বুঝতে না পারে, একদম সাধারণভাবে চলতে পারবো। হাকিম সাহেব উত্তর না দিয়ে ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরলেন বোতল ভর্তি ওষুধ নিয়ে। সেটা সামনে রেখে বললেন, সুগন্ধি আতর। এটা ব্যবহারের ফলে আপনার নিজস্ব গায়ের গন্ধ গায়েব থাকবে, অনায়াসেই চলতে পারবেন। তবে রূপ পরিবর্তন এটা জিন ছাড়া সম্ভব না, তবে ধোঁয়াশা তৈরি সম্ভব। কোহিনূর হাত বাড়িয়ে ওষুধের কৌটো তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। অদৃশ্য রূপ পরিবর্তনের কোনো দরকার আছে বলে ওর মনে হচ্ছে না। তাছাড়া ও তো মানুষ, দরকার নেই অমন শক্তি নিয়ে। তাই উঠতে উঠতে বলল, দরকার পড়লে সাঈদ আসবে, দয়া করে বিরক্ত হবেন না। যুদ্ধে নেমেছি, জয় নিশ্চিত করেই হার মানব। নিশ্চিন্তে থাকুন, দোয়া করি আল্লাহ আপনার মঙ্গল করবেন। কোহিনূর হাকিম সাহেবের থেকে বিদায় নিয়ে সাঈদকে নিয়ে ফিরে আসলো। নতুনভাবে শুরু করতে হলে অনেক কিছুই দরকার হয়। জিনদের আয়ুষ্কাল জিজ্ঞাসা করেছিল, কারণ যে এসবের পেছনে দোষী সে আজও জীবিত আছে কিনা জানাটা দরকার ছিল, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। রাতের আধার পেরিয়ে সোনালি সূর্যের আলো ঝরা সকালের শুভ সূচনা হলো। গতকাল রাতে তুষারপাত হয়েছিল, ফলে ভেজা গাছের পাতায় সূর্যের রশ্মি পড়ে চিকচিক করছে। ঠান্ডা পরিবেশের সমাপ্তি ঘটিয়ে কিছুক্ষণের মধ্যেই ধরণী উত্তপ্ত হয়ে উঠবে। সুলতান ভিলাতে সকাল হয় অনেক দেরিতে, কারণ ঘুম থেকে উঠতে সকলেই দেরি করে। অধরা নামাজ শেষ করে কিচেনে ঢোকে। নিজেদের নাস্তা তৈরি করে কক্ষে চলে আসে, কিন্তু এখন পরিস্থিতি তেমন নেই। ঐশ্বর্য আর আদির জন্য রান্না করতে হবে, ওদের ভালোর জন্যই এমন ব্যবস্থা। অধরার উপরে অতিরিক্ত ঝামেলা এসে জুটবে, তাই নতুন কাজের লোকের খোঁজ করা হয়েছে। এই বাড়ির কাউকে অধরা বা জুবায়ের বিশ্বাস করে না। আদি জগিং করতে সকালে বেরিয়েছে। ঐশ্বর্য আড়মোড়া দিয়ে চোখ খুলতেই চমকে উঠল একজনকে দেখে। ওর সামনে কফি হাতে দাঁড়িয়ে আছে এক মেয়ে। গায়ে লাল রঙের আলখাল্লা টাইপ গাউন ফর্সা ত্বকের সঙ্গে ফুটে উঠেছে। হালকা বাদামি চুলগুলো পেছনে ক্লিপের সঙ্গে আটকানো, তবে কিছু কিছু সামনের দিকে ঝুঁকে আছে। মোটামুটি চমৎকার দেখতে, শুধু মুখটা দেখা বাকি। মাস্কের জন্য কিছুই দেখা যাচ্ছে না। ঐশ্বর্য হন্তদন্ত হয়ে উঠে বসতে বসতে বলল, কে তুমি? আমার কক্ষে কার অনুমতি নিয়ে প্রবেশ করেছ? ওর কথাগুলো শুনে সামনের মেয়েটা চঞ্চল হয়ে উঠল। ঘন ঘন চোখের পাপড়ি নাড়িয়ে জার্মান ভাষায় উত্তর দিল, শুভ সকাল ম্যাম। আপনার দেখাশোনার জন্য আমাকে আনা হয়েছে। আপনার কফি, নাস্তার জন্য কি কি রেডি করব বলবেন প্লিজ। কাজের মেয়েটার কথা শুনে ঐশ্বর্য চোখ বন্ধ করে বাঁকা হাসল। বেশ মজা লাগছে। নিজের গুরুত্ব যে হারিয়ে যায়নি সেটা বুঝতে পারছে। তাছাড়া কোহিনূর কোথাও একটা আছে, এখানে ফিরতে পারছে না। সেটা শুনেই শান্তি শান্তি অনুভব হয়েছিল। কথাগুলো ভেবেও উত্তর দিল, সকালে সালাদ ছাড়া আমি তেমন কিছুই খাই না। শোনো, আমার অনুমতি ছাড়া এই কক্ষে আর ঢুকবে না। বাইরে অপেক্ষা করবে, আর তোমার মুখটা দেখতে চাই।
ঐশ্বর্যের বলতে দেরি হলো, কিন্তু সামনের মেয়েটার মাস্ক খুলতে দেরি হলো না। ঐশ্বর্য এক পলক তাকিয়ে হতভম্ব হয়ে গেল। কাজের মেয়েও বুঝি এতটা সুন্দর হয়? মেয়েটা ঘন ঘন চোখের পাপড়ি নাড়িয়ে কথা বলছে। পাতলা গোলাপি ওষ্ঠের দিকে তাকিয়ে হিংসাতে শরীর জ্বলে উঠল ঐশ্বর্যের। কি দরকার এই মেয়েকে রাখার? মেজাজ ওর হুড়হুড় করে খারাপ হচ্ছে, তাই গর্জন করে বলে উঠল, দ্বিতীয়বার মাস্ক খুললে তোমার বিপদ আছে মেয়ে। ঢেকে রাখো তোমার চেহারা। কোন দেশ থেকে এসেছো? ঐশ্বর্যের হুকুম পেয়ে মেয়েটা মাস্ক পরতে পরতে উত্তর দিল, আমি কুপি খানম। আমার বাবা জার্মানির আর মা আমেরিকার বাসিন্দা। প্রেমের বিয়ে, তারপর ছাড়াছাড়ি। কেউ আমাকে রাখতে চায়নি, তাই হোমে আমার বেড়ে ওঠা। সেখান থেকেই আমাকে আনা হয়েছে ম্যাম। ঐশ্বর্য চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করল। মেয়েটার প্রতি মায়া হচ্ছে, তবে এর ভুবন ভুলানো রূপ সেটাই ওকে রাগিয়ে দিচ্ছে। কোহিনূরকে ওর এই জন্যই পছন্দ না, তাই ইশারা করলো বেরিয়ে যেতে। কুপিয়ার সময় নষ্ট করল না, দ্রুত গতিতে বেরিয়ে আসতে গিয়ে জামশেদের সম্মুখে পড়ে গেল। জামশেদ কিছু একটা চিন্তা করছিল, হঠাৎ মেয়েটাকে দেখে থেমে গেল। কাজের মেয়ে হয়ে কোহিনূরের আসার কথা ছিল, কিন্তু হুট করে একটা সংস্থা থেকে এই মেয়েকে পাঠিয়ে দিয়েছে। সামনের মেয়েটাকে দেখে ও উত্তেজিত হয়ে প্রশ্ন করল, তোমাকে পাঠিয়ে দিল আর তুমি চলে আসলে? নাম কি তোমার? জামশেদের কথা শুনে কুপি হেসে ফেলল। মুখে হাত দিয়ে উত্তর করল, কুপি। জামশেদ আচ্ছা বলে সামনের দিকে পা বাড়ালো। কুপি আবার কেমন নাম কে জানে। ভাবল, আচ্ছা, কুপি শব্দের অর্থ কি? এটা বাংলা শব্দ নাকি জার্মানি? অনেক ভেবে মনে হলো কুপি অর্থ বাতি, অপরদিকে নূর অর্থও বাতি। কি জানি সব গুলিয়ে গেল। ভাবতে ভাবতেও নিজের কক্ষে ঢুকে পড়ল। দুপুর না আসতেই সুলতান ভিলাতে আরেক জঞ্জাল এসে হাজির হয়েছে। নতুন কাজের ছেলে এসেছে। জামশেদ বিভিন্ন সংস্থায় ফোন করেছিল, কিন্তু পরে আর কাউকে মানা করতে পারেনি। ফলাফল হিসেবে এক যুবক কাজের জন্য এসেছে। যদিও এখানে সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যুবকের মাত্রাতিরিক্ত ভাব, যার দরুন জোড়াতালি লম্বা পোশাক, মাথায় ইংলিশ টুপি আর চোখে কালো চশমা। দেখতে বড়ই অদ্ভুত লাগছে। জুবায়ের বিরক্ত হয়ে ওকে থাকতে বলল। অসহায় মানুষের পাশে থাকা উচিত এই ভেবে জামশেদ আতেল বনে গেল। মাথার উপর দিয়ে যাচ্ছে সব। যার আসার কথা ছিল সে না এসে কারা এসে হাজির হলো বাড়িতে। মীরা খুঁটিয়ে খুঁটিয়ে ছেলেটাকে দেখছে। ডাইনিং রুমের মেঝেতে বসে থাকা যুবককে ঘিরে আরও কয়েকজন আছে। দাদুর ঘুম ভেঙেছে সকালে। যুবকের দায়িত্ব হলো দাদুর কাজকর্ম করা। আরমান ফারুকী ভ্রু কুঁচকে চলে গেলেন। উনি যেতেই মীরা প্রশ্ন ছুড়ল, তোমার বাড়িতে কে কে আছে? ছেলেটা হেসে উত্তর দিল, আপাতত কেউ নেই। আমার স্ত্রী লোকের বাড়িতে কাজ করে। ছুটিতে দেখা হবে ইনশাল্লাহ। মীরা আরও কিছু প্রশ্ন করতে চাইল, কিন্তু জুবায়ের ওকে নিষেধ করল। এসব নিয়ে কথা বাড়াতে ওর ইচ্ছে হলো না। একে একে ডাইনিং রুম খালি হয়ে গেল। ছেলেটা যেন হাঁপ ছেড়ে বাঁচল। হঠাৎ কিচেন থেকে আওয়াজ শুনে ওর ধ্যান ভাঙল, তাই হন্তদন্ত হয়ে কিচেনে গিয়ে থমকে গেল। রান্নার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে কুপি। মেয়েটা যে রান্নাতে কতটা পারদর্শী সেটা দেখেই বোঝা যাচ্ছে। ছেলেটা তাড়াতাড়ি গিয়ে সব উঠাতে উঠাতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কাজ না শিখে লাফাতে লাফাতে কাজ করতে আসলে এমনটাই হয়। কি কি রান্না করতে হবে? কুপি তার ভ্রু কুঁচকে ফেলল। হুট করে ওর মেজাজটা খারাপ হচ্ছে। এই ছেলেটাকে ওর পছন্দ হচ্ছে না, তাই কর্কশ কণ্ঠে উত্তর দিল, সাহায্যের জন্য ধন্যবাদ। আমি কি পারি আর কি পারি না সেটা আপনার থেকে শুনতে আমি রাজি নই। আপনি আপাতত আসুন মিস্টার। কুপির কথা শুনে ছেলেটা জ্বলে উঠল। ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে অন্য হাত দিয়ে ওর মুখটা শক্ত করে ধরে উত্তর দিল, আর একটা শব্দ উচ্চারণ করলে বিপদ নিশ্চিত। চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকবে। কুপি থমথমে মুখ নিয়ে পাশে সরে গেল। কিছুক্ষণ পরে ওর ডাক পড়বে।
ঐশ্বর্য একটার পর একটা হুকুম জারি করছে, যেটা শুনতে গিয়ে ওর অবস্থা খারাপ। যেটা ভেবেছিল তার কিছুই হচ্ছে না, মাঝখানেই আরেকটা ঝামেলা এসে জুটেছে। বিড়বিড় করতে করতে ও বেরিয়ে গেল। গভীর রাত, নির্জন সুলতান ভিলা। সবাই ঘুমিয়ে থাকলেও দুজন মানুষের ঘুম নেই। একজনের অবস্থান স্টোর রুমে, আরেকজন দাদুর কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে। ঘুমন্ত দাদুর মাথার পাশে এক রমণী ঘোমটা টেনে বসে আছে, যার ঠান্ডা শীতল ফ্যাকাশে হাত দুটো ক্রমাগত দাদুর গলার দিকে এগিয়ে যাচ্ছে। কি হতে চলেছে সামনে? আর সুলতান ভিলাতে রহস্যজনক চরিত্র দুটো কে হতে পারে? গভীর রাত, বাইরে ঘুটঘুটে অন্ধকার। সুলতান ভিলার গেটের সামনে কালো রঙের কুকুরছানাটা অনবরত ডেকে চলেছে। এই বাড়িতে কুকুর পালা হয় না, কিন্তু আজ হঠাৎই কুকুরের আগমনে গার্ডরা বেশ বিরক্ত হচ্ছে। দারোয়ান বারবার গিয়ে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মনে হচ্ছে কুকুরটা মানুষের শরীরের গন্ধ পেয়ে আরও তেড়ে আসছে। গার্ডদের মধ্যে একজন গান উঠিয়ে নিশানা করতে আরেকজন বাধা দিয়ে ফিসফিস করে আওয়াজ করল, মেরো না ওকে। তুমি জানো না কালো ডগ কার নিশান বহন করে? ছেড়ে দাও, তাছাড়া স্যার রাগ করবেন। সাধারণ এই কথাটা কেমন ভয়ঙ্কর শোনালো। প্রথম গার্ড ভয়ে ঢোক গিলল। আধুনিক যুগে বসবাস করেও এসব অপ্রকৃতস্থ জিনিস নিয়ে ভয় পাওয়ার কোনো মানে হয় না, তবুও ভয় করছে। শরীর কেমন ভার হয়ে আছে। এই বাড়িতে কাজ করার সুবাদে অনেক কিছুই চোখে পড়ে, কিন্তু ওদের কিছুই করার থাকে না। চুপচাপ ভয়ে ভয়ে রাত কাটাতে হয়। রাত মানেই আতঙ্ক। বাইরে এই কুকুরের ঝামেলা চলছে, তাহলে ভেতরে কি হচ্ছে কে জানে। ওরা আর ঝামেলা করল না, চুপচাপ গান হাতে গেট বন্ধ করে ভেতরে দাঁড়িয়ে থাকলো। অনেকক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলো। কুকুরের ডাক বন্ধ হয়ে আসলো। মধ্যরাত, আনুমানিক ৩টা বা তার আরও কিছুটা কম। দাদু ঘুমের মধ্যে নড়াচড়া করে পাশ ফিরে শুয়ে পড়ল। ওনার পাশে বসে থাকা রমণী নিজের হাত দুটো কিছুটা পিছিয়ে এনে আবারও সামনে এগিয়ে নিল। দরজার কাছে একজন চুপচাপ সেটা দেখে চলেছে। দাদুকে মারার পরিকল্পনা চলছে ভাবতেই তার ভ্রু কুঁচকে গেল। ভাবল বাধা দিতে হবে। সেটা ভেবে যখন ভেতরে পা ফেলল, ঠিক তখনই পেছন থেকে আরেকজন এসে ওর মুখ চেপে ধরে সরিয়ে নিল। দরজায় কেউ ছিল বুঝতে পেরে দাদুর পাশে বসে থাকা রমণী দ্রুত প্রস্থান করল। অন্যদিকে পুরুষালী শক্ত হাতের মুঠোয় বন্দি মেয়েটা ছটফট করতে করতে আগন্তুককে আশ্রয় দিল। তবুও ছাড়ার কোনো লক্ষণ দেখা গেল না। ওকে নিয়ে নির্জন একটা কক্ষে এনে দরজা বন্ধ করে ছেড়ে দিল। সামনে দাঁড়িয়ে আছে কাজের ছেলেটা, আর মেয়েটা হচ্ছে কুপি। কুপি রেগে আগুন হয়ে আছে। দাঁতে দাঁত চেপে কঠিন গলায় বলে উঠল, এসবের মানে কি? আপনার জন্য লোকটাকে বাঁচাতে পারলাম না। 1 মিনিট, আপনি কি আমাকে ফলো করছেন? শুনুন মিস্টার, একদম আমার আশেপাশে আসার চেষ্টা করবেন না। আপনার স্ত্রী আছে না? তার সঙ্গে চিপকে থাকুন, কেউ বাধা দেবে না। কুপি রাগে হিসহিস করছে। কথাটা বলেও চলে আসতে চাইল, কিন্তু হলো না। ছেলেটা একটানে ওকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে ডান হাতে কুপির মাস্ক খুলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। মৃদু আলোতে কোহিনূরের চেহারা ভেসে উঠেছে। মেয়েটার চোখে মুখে বিস্ময় খেলা করছে। মানুষের চোখকে ধুলো দিতে পারল, মিররকে কিভাবে ধুলো দেবে? সে তো আসল নকল ভালোই বুঝতে পারে। কথাটা ভেবে ও ঢোক গিলল। কানের কাছে ফিসফিস আওয়াজ শুনে ওর গা শিউরে উঠল। পেছনের ছেলেটা ততক্ষণে মাথার টুপি, কালো চশমা আর মাস্ক খুলে নিয়েছে। আলখাল্লাটায় ড্রেস পরে পাথর দাঁড়িয়ে আছে। কোহিনূর আগে থেকেই জানতো এটা পাথর, তাই রেগে আছে। ভেবেছিল ধরা দেবে না, কিন্তু ছেলেটা তো বড্ড চালাক। কোহিনূরের হাতটা নিজের মুঠোতে পুরে নিয়ে পাথর উচ্চারণ করল, বউয়ের সঙ্গেই তো চিপকে আছি, আর কত থাকবো? তুমি কি গভীর থেকে আরো গভীরে থাকতে চাইছো? আমার অসুবিধা নেই। কোহিনূরের মেজাজ খারাপ ছিল, এবার তার দ্বিগুণ হলো। তবুও নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, কেন এসেছেন? আমার কাজে বাধা দিলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনার জন্য ধরা পড়লে খবর আছে।
কোহিনূরের কড়া বচন শুনে পাথর ওর হাতের আঙুলে ওষ্ঠ রেখে গম্ভীর কণ্ঠে বলল, ডায়লগ দেবে না। তুমি এখন কাজের মেয়ে। কাজের মেয়েদের এত কথা সাজে না। এখন শুধু আমাকে নিয়ে ভাবো। তাছাড়া আমাকে না বলে এখানে এসে তুমি কঠিন অপরাধ করেছ। কি ভেবেছ আমার থেকে লুকিয়ে থাকা এত সহজ? তোমাকে বিপদে রেখে আমি বাইরে ঘুরে বেড়াবো সে তো হবে না। তুমিও যেখানে আমিও সেখানে। কিন্তু আফসোস হচ্ছে, শ্বশুর বাড়িতে প্রথমবার প্রবেশ করলাম, খাতির যত্ন তো করলই না, উল্টো ফ্লোরে বসিয়ে ক্লাস নিল। সব তোমার জন্য হয়েছে। তুমি জানো আমার কোম্পানিতে কতজন কাজ করে? যেই পাথরখানের নামে বাঘ কাঁপে সেই পাথরখানাজ বইয়ের জন্য শ্বশুরবাড়ির কাজের লোক। পাথর শেষের কথাগুলো বেশ তাচ্ছিল্যপূর্ণভাবেই বলল। কোহিনূর কিছুটা নরম হলো। পাথরের বাহুবন্ধনেও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। ছাড় পেতে হলে কৌশল অবলম্বন করা জরুরি। বিষয়টা ভেবেও উত্তর দিল, এখানে আসাটা কি খুব দরকার ছিল? বাইরে থেকে হুট করে একদিনে সব রহস্য জানা যাবে না। বুঝতে চেষ্টা করুন। আর আপনাকে এসব পোশাকে একদমই মানাচ্ছে না। খুবই জঘন্য লাগছে। কেন আসতে গেলেন বলুন তো? এমন পাগলামির কোনো মানেই হয় না। পাথর হাতের মুঠো সামান্য আলগা করে ওর কাঁধে নিজের থুতুনি রেখে উত্তর দিল, বউয়ের আশেপাশে থাকতে হলে এইটুকু করতেই হতো। তুমি তো নিষ্ঠুর মেয়ে। বরের দুঃখ বোঝার ক্ষমতা তোমার নেই, তাই বরকেই বুঝতে দাও। যাই হোক, তোমার স্টোররুমে কিছু একটা ঘ্যাবলা আছে। আর কাজের মেয়েগুলো দেখেছ কিভাবে ভয়ে চুপসে থাকে? বাইরে একটা কুকুর দাঁড়িয়েছিল। ওটা কার সঙ্গে এসেছে ধারণা আছে কোনো? পাথরের কথা শুনে কোহিনূর ভ্রু কুঁচকে ফেলল। হঠাৎ দাদুর কক্ষে রহস্যময় নারীর কথা ভেবেই ও বলে উঠল, আচ্ছা, ওই মহিলাটা কে হতে পারে? জীবিত নাকি মৃত? কোনো আত্মা? ওখানে একজন মহিলা ছিল না নূর, ওখানে দুজন ছিল। একজনের মধ্যে আরেকজন। বুঝলে তুমি? তুমি যাকে দেখলে ওর মধ্যে আরেকজন আছে, যে ওই শরীরটা নিয়ন্ত্রণ করছে। ওর উদ্দেশ্য কি এটা আগে জানতে হবে। কোহিনূর পাথরের দিকে মুখ ফিরিয়ে উত্তর দিল, নিশ্চয় বৃদ্ধ দাদুকে হত্যা করতে চাইছিল। হয়তো ভদ্রলোকের কাছে কোনো মূল্যবান কিছু আছে, যেটা ওই মহিলা নিতে চাইছে। তাই হত্যার পরিকল্পনা। সাধারণ বিষয়। পাথর হুট করে কোহিনূরের কপালে চুমু বসিয়ে দিয়ে উত্তর দিল, জি না ম্যাম, ওই বৃদ্ধ দাদুকে হত্যা করা এতটা সহজ না। অন্য কিছু আছে নূর। খোঁজ করো, আমিও করব। তবে হুটহাট মাতব্বরি করতে যাবে না। সবাইকে নজরে রাখতে হবে। কোহিনূর একমত হলো পাথরের কথা শুনে। দৃষ্টির অগোচরে যা কিছু হচ্ছে সেটাই জানতে হবে। কথাটা ভেবেও নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি কক্ষে ফিরে যাচ্ছি। আপনিও নিজের কক্ষে ফিরে যান। অনেকের সঙ্গে থাকতে হচ্ছে। ওরা জানতে পারলে ঝামেলা হবে। কথাটা বলে কোহিনূর নিজের কোমর থেকে আতরের কৌটা বের করে পাথরের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা ব্যবহার করবেন। তাহলে আর ওইসব আলখাল্লা পোশাক পরে নিজেকে কিংবদন্তি সাজাতে হবে না। যে যা অপছন্দ করে আপনাকে তার চোখে তেমনই লাগবে। ভোর হতে চলেছে, আমি যাচ্ছি। কোহিনূর কথা শেষ করে চলে আসতে চাইল। দরজা পর্যন্ত এগিয়ে এসে পেছন থেকে হাতে টান পড়াতে থমকে গেল। পাথর সোজা এসে ওকে জড়িয়ে নিল নিজের সঙ্গে। তারপর ফিসফিস করে বলল, চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকব। কোহিনূর মাথা নাড়িয়ে ওকে ছেড়ে কক্ষের বাইরে পা বাড়ালো। পাথর সেখানেই দাঁড়িয়ে আছে। দুজনকে একসঙ্গে দেখলে ঝামেলা বাঁধবে। কোহিনূর সাবধানে নিজের জন্য নির্ধারিত কক্ষের দরজা খুলে ভেতরে গিয়ে শুতেই পাশের মহিলাটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, রাতে বাইরে যাওয়া নিষেধ আছে। এমন ভুল কখনো করো না। জীবন দিয়ে মাসুল গুনতে হবে। কথাটা বলে উনি পাশ ফিরে আবারও ঘুমিয়ে গেলেন। কোহিনূর ভ্রু কুঁচকে ফেলল। ঢোক গিলে চুপচাপ গিয়ে বসল। কোহিনূর যাওয়ার কিছুক্ষণ পরেই পাথর দাদুর কক্ষের সামনে আবারও উপস্থিত হলো। কিন্তু দাদু কক্ষে নেই। বেলকনির দরজা খোলা। পাথর কিছু একটা ভেবে বারান্দা ধরে পেছনের বাগানের দিকে নেমে পড়ল। বাকিটুকু রাত এখানেই থাকবে বলে ভেবে নিল।
কালো আধারে নিজেকে মিশিয়ে নিতে খুব বেশি অসুবিধা হলো না। তাছাড়া কোহিনূরের দেওয়া সুগন্ধির ব্যবহারও ইতিমধ্যে করে ফেলেছে। ঘুমে ঢুলতে ঢুলতে কফির জন্য গরম পানি করছে কোহিনূর। ওর পাশেই অধরা দাঁড়িয়ে আছে। এইটুকু একটা মেয়ে জীবিকার জন্য মানুষের বাড়িতে কাজ করছে। বিষয়টা ভেবে অধরার ভীষণ খারাপ লাগছে। নিজের মেয়েটার কথা খুব মনে পড়ছে। তাই মলিন হেসে বলল, কুপি, তোমার হাত পুড়ে যাবে। তুমি বরং সাইডে যাও, আমি করে দিচ্ছি। মায়ের কথা শুনে কোহিনূর হাসল। চুপচাপ গিয়ে পাশে দাঁড়িয়ে পড়ল। কফি তৈরি শেষে কাপ হাতে উঠে আসলো উপরে। পাথর আজ বেশ খোলামেলাভাবে চলছে। পোশাকের তেমন উন্নতি না ঘটলেও টুপি, চশমা বা মাস্ক পরতে হয়নি। তবে দীর্ঘদিনের জেল দিয়ে সেট করা চুলগুলো নারকেল তেল ব্যবহার করেও দমিয়ে রাখতে পারিনি, ফুলে উঠেছে। তাছাড়া সব ঠিকঠাক আতরের গুণে সকলের চোখে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পাথর বেশ ঘুরছে ফিরছে, মনে হচ্ছে কতদিনের চেনা এই বাড়িটা। দাদু ভোররাতে জঙ্গল থেকে ফিরেছে, তখনও নিজের কক্ষে গিয়ে ঘুমিয়েছিল। বেলা করে উঠেছে। তারপর দাদুর কফি দিয়ে ফেরার পথে সিঁড়িতে জামশেদের সঙ্গে দেখা হলো। জামশেদ থমকে গেল পাথরকে দেখে। দেশে এত এত কাজকর্ম থাকতে এত সুদর্শন একটা ছেলে কি জন্য গৃহস্থালির কাজের জন্য এই বাড়িতে এসেছে, ওর মাথায় ঠিক ঢুকলো না। মেয়েটাও যেমন, এই ছেলেটাও ঠিক তেমন। ভাবতে ভাবতেও নিচে নেমে আসলো। পাথর দাঁত বের করে হাসল। অস্বস্তি হচ্ছে বারবার। মনে হচ্ছে সবাই ওকে দেখছে আর চিনে ফেলবে। কফি হাতে ঐশ্বর্যের কক্ষের সামনে দাঁড়িয়ে আছে কোহিনূর। এখানে এসেছে 5 মিনিট হতে চলেছে, তবুও ভেতর থেকে সারা শব্দ দিচ্ছে না। কোহিনূর বিরক্ত হয়ে ভাবল, এই মেয়েটা রাত জেগে কি করে কে জানে, যে দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকে। ওর ভাবনার অবসান ঘটল পেছন থেকে আদির কণ্ঠ শুনে। ছেলেটা মিষ্টি হেসে ওর থেকে নিজের কফিটা উঠিয়ে নিয়ে চুমুক দিয়ে বলল, ভেতরে গিয়ে রেখে আসো। কফিটা আন্টি তৈরি করেছে, তাই না? ওনার হাতে জাদু আছে, দারুণ খেতে। কোহিনূর কোনো উত্তর করল না। চুপচাপ ভেতরে যেতেই ঐশ্বর্য উঠে পড়ল। কোহিনূর ওর হাতে কফিটা দিয়ে চলে আসতে চাইল, কিন্তু পারল না। পেছন থেকে ডাকা হলো। কোহিনূর চুপচাপ ঐশ্বর্যর পাশে গিয়ে দাঁড়াতেই হঠাৎ নিজের মুখের উপরে গরম কফির অস্তিত্ব অনুভব করল। কোহিনূর কিছুটা চমকে উঠে থমকে গেল। আদি ব্যস্ত হয়ে এগিয়ে এসে ওর মুখের গরম কফিটা মুছতে চাইল, কিন্তু হলো না। কোহিনূর ইশারায় ওকে থামিয়ে দিয়ে নিজের ওড়না দিয়ে মুছে নিয়ে হাতের মুঠো শক্ত করে উচ্চারণ করল, ম্যাম, আমার অপরাধ। কোহিনূরের বলতে দেরি হলো, কিন্তু ঐশ্বর্যের উত্তর দিতে দেরি হলো না। ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, বলেছিলাম না অনুমতি ছাড়া আমার কক্ষে প্রবেশ করবে না। তবু এসেছ মেয়ে, আর এসে আমার স্বামীকে হাত করেও ফেলেছ। সে তোমার জন্য উতলা হচ্ছে, আমার জন্য তো হয় না। ঐশ্বর্যের কথা শুনে কোহিনূর কি উত্তর দেবে বুঝতে পারল না। তবে বুঝতে পারল, এই বাড়িতে ঐশ্বর্য নামক বাধাটা পার করে রহস্যের সন্ধান করাটা বেশ কঠিন হবে। এই মেয়ের মস্তিষ্কে বুদ্ধির ছিটেফোঁটা আছে কিনা সন্দেহ। যা আছে সব জেলাসি দিয়ে ভরপুর। কোহিনূরের মুখটা বেশ জ্বলছে, ওষুধের প্রয়োজন। তাই মিনমিনে কণ্ঠে সরি বলে প্রস্থান করল। ফুরফুরে মেজাজে বাথটাবে গোসলে নেমেছে ঐশ্বর্য। সপ্তাহে একদিন ওর গোলাপের পাপড়ি মিশ্রিত পানিতে গোসল করতে হয়। নানা রকম প্রসাধনীর ব্যবহার তো আছেই। কুপি নামক মেয়েটাকে শাস্তি দিয়ে মনটা বেশ ভালো আছে। গুনগুন করে ইংলিশ গানের একটা লাইন গাইতে গাইতে কুসুম গরম পানিতে শরীর ডুবিয়ে দিয়ে চোখ বন্ধ করল। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। তারপর মনে হলো চোখ দুটো লেগে আসছে। ঘুমিয়েও পড়ল, কিন্তু বেশিক্ষণ সেই শান্তি আর স্থায়ী হলো না। কারণ পানির তাপমাত্রা হঠাৎ বেড়ে অসহনীয় পর্যায়ে চলে এসেছে। ঐশ্বর্য লাফিয়ে উঠে বাথটাব থেকে নামতে চাইল, কিন্তু হলো না। মনে হলো কেউ ওকে আটকে রেখেছে। পানি গরম থেকে আরও গরম হয়ে উঠল। মনে হলো শরীরের মাংস সিদ্ধ হতে শুরু করেছে। ঐশ্বর্য চিৎকার করে ওয়াশরুম মাথায় করে তুলেছে। আদি বাইরে ছিল।
হঠাৎ কক্ষে ঢুকে ওর চিৎকার শুনে ধাক্কা দিয়ে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে গিয়ে দেখল ঐশ্বর্য অচেতন হয়ে পড়ে আছে। ওর ফর্সা শরীরের বিভিন্ন জায়গায় লাল হয়ে ফোসকা পড়েছে। ও আর অপেক্ষা করল না, তাড়াতাড়ি ঐশ্বর্যকে তুলে নিয়ে কক্ষে ফিরে একটা শুকনো কাপড় ওকে মুড়িয়ে দিয়ে বেরিয়ে আসলো। সবাইকে জানাতেই কিছুক্ষণের মধ্যে জুবায়ের আর অধরা হন্তদন্ত হয়ে ঢুকলো ঐশ্বর্যের কক্ষে। ডাক্তার ডাকা হয়েছে। কোহিনূর রান্নাঘরে চোখ পাকিয়ে পাথরের দিকে তাকিয়ে বলল, এসব আপনি করেছেন তাই না? পাথর কফিতে চুমুক দিতে দিতে খাপছাড়াভাবে উত্তর দিল, পাথরের বউকে কষ্ট দিলে তার দ্বিগুণ সে ফেরত পাবে, এটা তো জানা কথা। তাছাড়া আরও একটা কারণ আছে, অপেক্ষা করো, রাত আসুক। নতুন একটা রহস্য তোমার সামনে আসতে চলেছে, রেডি তো? কোহিনূর ভ্রু কুঁচকে বলল, আবারও কি? পুরাতন কিছু না, তবে কিছুটা নতুন। অপেক্ষা করো, বুঝবে। শোনো, ক্ষুধা পেয়েছে, আমার খাবার চাই। এভাবে হয় নাকি? সারা রাত বাইরে ছিলাম, এখন তোমার রান্নার কাজে সাহায্য করলাম, তুমি তো শুধু চামচ ঘোরালে, সব আমাকেই করতে হলো। খাবার রেডি করো, আমি আসছি। পাথর হুকুম দিয়ে চলে গেল। কোহিনূর অসহায় মুখ করে সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পাথর না থাকলে বিপদ ছিল। রান্নার কিছুই ওর জানা নেই, সব পাথর ওকে শিখিয়ে দিয়েছে। কিন্তু আজ রাতে আবার কি সামনে আসতে চলেছে ভেবেই অস্থির লাগলো। কি হবে সামনে? হঠাৎ ধূমকেতুর ন্যায় সুলতান ভিলাতে পা রেখেছে সুলতান আরমান ফারুকীর বড় মেয়ে পশরা ফারুকী। মেয়েটা দুদিন আগেও সুলতান ভিলাতে আসার নাম শুনলে ভ্রুকুটি করত, অথচ আজ হঠাৎ নিজে থেকেই চলে এসেছে। জুবায়ের বোনদেরকে ভীষণ ভালোবাসে। আরমান ফারুকের 5 মেয়ের মধ্যে পশরা বেশ দাম্ভিক টাইপের মেয়ে। অধরা এতদিন সেটাই জানত, তবে এখন পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তবুও অধরা তেমন কোনো প্রতিক্রিয়া করছে না। এই বাড়িতে বউদের দায়িত্ব পালন নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। বাড়িতে বিস্তার কাজের মানুষ আছে, যে যেমন পারে তেমনইভাবে হুকুম দিয়ে নিজের কাজ করিয়ে নেয়। জামশেদ অফিসের কাজকর্ম নিয়ে ভীষণ ব্যস্ত। কোনো রকমে কাজ শেষ হলেই কোহিনূরের সঙ্গে দেখা করতে যাবে। মেয়েটা ভীষণ জেদি, বিপদে পড়ার সম্ভাবনা আছে। মেয়েটাকে নিয়েই যত চিন্তা। ও ভোরবেলা বাসা থেকে বেরিয়ে গেছে, ফিরবে অনেক রাতে। ঐশ্বর্য বিছানায় শুয়ে আছে, ফোসকার জন্য নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। আদি ওর বিষয়ে প্রায় উদাসীন, যতটুকু দরকার ততটুকু ছাড়া বিন্দু পরিমাণ সাহায্য করছে না। কোহিনূর ঐশ্বর্যের থেকে দূরে থাকতে চাচ্ছে, সেটাই হচ্ছে না। তবে কাজকর্মের মধ্যে ফ্রি থাকার চেষ্টা করছে। সেই সুযোগে ও কাজের মেয়েদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেছে, তবে ফলাফল শূন্য। সন্ধ্যায় সুলতান ভিলার ডাইনিং রুমে ছোটোখাটো একটা সভা বসল। পশরা সবাইকে ডেকেছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। জুবায়ের জানতো এমনটাই হবে, বোনকে ওর হাড়ে হাড়ে চেনা আছে। একে একে সবাই যখন উপস্থিত হলো, পশরা বেশ আয়েশি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে আরমান ফারুকের দিকে তাকিয়ে উচ্চারণ করল, ড্যাড, আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। জ্যাকি বেলহাম নামের একটা ছেলেকে আমি পছন্দ করি, যদিও আমাদের আলাপ খুব বেশি দিনের না। আগে ওর স্ত্রী ছিল, তবে লাস্ট ইয়ারে ডিভোর্স হয়েছে। আমার সঙ্গে ওর নাইট ক্লাবে পরিচয়, আমরা ভালো বন্ধু। তুমি অনুমতি দিলে আমি ওদেরকে আসতে বলবো। পশরার কথা শুনে অধরা ভ্রু কুঁচকে ফেলল। এর আগেও পশরার বয়ফ্রেন্ড ছিল, আবারও একটা জুটিয়ে ফেলেছে। কি সাংঘাতিক মেয়ে। কোহিনূর বেশ মজা নিয়ে সবাইকে কফি বিলাচ্ছে। কথাটা ওর কানে আসতেই ঢোক গিলল। ভদ্রমহিলার বয়স প্রায় 50 ধরতে চলেছে, তবে চেহারায় বয়সের ছাপ পড়েনি। যথেষ্ট সুন্দরী। নীরবতা কাটিয়ে আরমান ফারুকী গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, নাম শুনেই বুঝেছি ছেলেটা খ্রিস্টান। আমি জেনে শুনে এই বিয়ের অনুমতি দিতে পারবো না। প্রণয়ের আগে পরিণতি ভাবাটা তোমার উচিত ছিল। ড্যাডের কথা শুনে পশ্চাৎ তাচ্ছিল্যপূর্ণ হাসল। এই বাড়ির ইতিহাস ওর অজানা নেই, তাই দাঁতে দাঁত চেপে বলল, অপ্রিয় কথা বলতে বাধ্য করো না। আমি এতটা ভালো নই ড্যাড,
যে জুবায়ের আর অধরার মতো এই বাড়ির অন্যায়কে মেনে নেব। জানানোর দরকার ছিল, জানিয়েছি, বাকিটা আমি নিজেই বুঝে নেব। তাছাড়াও কোন ধর্মের অনুসারী সেটা আমি এখনো বলিনি। শুধুমাত্র নাম শুনে যদি ধর্ম বিচার করা যেত তবে সবাই অন্ততপক্ষে নামের সঙ্গে ধর্মীয় অনুশাসনে চলাফেরা করত। এই ধরো সুলতান পরিবার ইসলাম ধর্মের অনুসারী, অথচ তারা কালো জাদুর জন্য বিখ্যাত। এখন বলো, কালো জাদু তো শয়তানের কাজ। শয়তান ঠিক কোন ধর্ম পালন করে বলে তোমার মনে হয়? পশরা নিজের মতো করেই উত্তর দিয়ে দিল। এই প্রথমবার সবার সামনে কালো জাদুর বিষয়টা উচ্চারিত হলো। যদিও সবাই জানে, তবে সেটা মনে মনে, কেউ কাউকে বলে না। পশরার মাথা ঠিক নেই। একটা প্রস্তাব দিয়েছে ভেবে চিন্তা করে বা কিছু জানার থাকলে জেনে তবে মতামতের আশা করেছিল। তা না করে আরমান ফারুকী দম্ভ নিয়ে মানা করে দিল। দাদু ছেলের কথায় মাথা নাড়িয়ে চলেছে, দুটোই এক। জুবায়ের হঠাৎই বলে উঠল, আপা, ছেলেটার সঙ্গে কথা বলা যাবে? তুমি ওর তথ্যগুলো আমাকে ইমেল করে দাও, আমি দেখে নেব। চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। পশরা ভাইয়ের দিকে তাকিয়ে ছলছল চোখে বলল, ভাই, ড্যাড সব সময় আমার সঙ্গে অন্যায় করে। আমি এই বাড়িতে থাকবো না। ছেলেটা আমাকে বলেছে আমার জন্য ধর্ম পরিবর্তন করতে ওর কোনো অসুবিধা নেই। তবে কিসের সমস্যা বল? আমি ওকে শেষ জীবনের সঙ্গী হিসেবে চাই। বললাম তো আমি দেখছি, তুমি কক্ষে যাও। জুবায়ের অধরাকে ইশারায় ডেকে নিয়ে প্রস্থান করল। আরমান ফারুকী নিজের বাবার সঙ্গে উঠে চলে গেলেন। দীর্ঘক্ষণব্যাপী চলবে আলোচনা। ওরা যেতেই কোহিনূর রান্নাঘরে এসে হাজির হলো। ঐশ্বর্যের জন্য খাবার রেডি করতে হবে, এটা শেষ হলেই রাতের জন্য বেরিয়ে পড়বে। কথাগুলো ভেবেও সবজি কাটতে শুরু করলো। জীবনে প্রথমবার এসব করছে। হাত ঠিকঠাক মতো চলছে না, একটু অসাবধান হলেই অবস্থা খারাপ। হঠাৎ পেছন থেকে ওর হাত থেকে পাথর খঞ্জরটা কেড়ে নিয়ে ভ্রু কুঁচকে বলল, হাত কাটতে চাইছো নাকি? রক্ত ঝরলে শত্রুরা ঝাঁপিয়ে পড়বে, তখন বুঝবে। যতই সবার নজরবন্দি করো, লাভ হবে না। যাই হোক, এই পশরা ফারুকীর বয়ফ্রেন্ডের বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগছে। তোমার লাগছে না? কোহিনূর কড়াই পরিষ্কার করতে করতে উত্তর দিল, তার আগে আমার ফুপিকে সম্মান দিয়ে ফুপি আম্মা ডাকুন, মিস্টার পাথর খান। নয়তো আপনার খবর আমি তাড়াতাড়ি খারাপ করে দেব। কোহিনূরের কথা শুনে পাথর হাসল। বিষয়টা ওর খেয়াল ছিল না, তাই মিনমিনে কণ্ঠে বলল, আচ্ছা ফুপি, বলবো। তবে এবার বলো, হঠাৎ এই বয়সে ওনার এমন মতিভ্রম কেন হলো? রহস্য আছে নাকি? কোহিনূর কোমরে হাত দিয়ে চোখ রাঙিয়ে বলল, বিয়ে করা খারাপ নাকি? বয়স হয়েছে বলে নিজের পছন্দে বিয়ে করতে পারবে না কে বলেছে? বিয়ে করতে চাইছে, করতে দিন। রাত কিন্তু হয়ে গেছে, তৈরি হয়ে থাকুন। রাত আসলে এখানে ঝামেলা শুরু হয়। যাই হোক, সাইদ কোথায়? ওকে তো দেখলাম না। খোঁজ করুন, পেয়ে যাবেন। বেচারা আমার কক্ষে হাড্ডি চিবাচ্ছে। দুদিন ধরে অভুক্ত। এই বাড়িতে অদৃশ্য অনেক কিছুই আছে, ওর ধরা পড়ার ভয় আছে। কোহিনূরের উত্তর শুনে পাথর থমকে গেল। এমনিতেই সাইদকেও পছন্দ করে না। এখন শুনছে ছেলেটা নাকি কোহিনূরের কক্ষে ঘাপটি মেরে পড়ে আছে। যেখানে নিজের বিবাহিত বউয়ের হাত ধরতে হলেও লুকিয়ে ধরতে হয়, সেখানে সাইদ একেবারে ঘরে। ওর শান্ত মেজাজ গরম হয়ে উঠল। ভ্রুকুটি করে উত্তর দিল, ওই বেয়াদব তোমার কক্ষে কি করে আসলো? ওকে এক্ষুনি গিয়ে বলো বেরিয়ে আসতে। আর তুমি ছেলেদের সঙ্গে রুম শেয়ার করছো, মানা করেছিলাম না? কোহিনূর ওর কথায় পাত্তা দিল না। রান্না বসিয়ে দিতে দিতে উত্তর দিল, গতকাল মুখের অবস্থা খারাপ ছিল, ও ওষুধ এনেছিল আমার জন্য। তাছাড়া ও কখনো আমার বিছানার আশেপাশেও থাকে না, জানালায় পা ঝুলিয়ে বসে থাকে, ওয়াশরুমে থাকে। বুঝলাম না এতে আপনার অসুবিধা কোথায়? ওর জন্য আমি সতর্ক থাকতে পারি। আমাকেও পাহারা দিয়ে রাখে। আমার মধ্যে যে কোহিনূর শক্তির উৎস আছে সেটার রক্ষকও। যতক্ষণ এটা আমার মধ্যে আছে ততক্ষণও আমার সঙ্গেই থাকবে। কোহিনূরের কথা শুনে পাথর ভ্রু কুঁচকে ফেলল। এই কথাটা ওর জানা ছিল না, তাই প্রশ্ন করল,
কোহিনূরের রক্ষক? আপনি এতদিনও বুঝতে পারেননি সাইদকে এক মুহূর্তর জন্য কি আমার থেকে দূরে থাকতে দেখেছেন? ওর বাবা সঠিক দায়িত্ব পালন করতে পারেনি, কিন্তু ও ঠিকই পারবে। ওর বাবা চেয়েছিল কোহিনূর যেন হস্তান্তর না হয়। পর্যায়ক্রমে কোহিনূরের রক্ষা করার দায়িত্ব ওদের পরিবারের উপরে পড়বে। জানি না হাকিম সাহেব কেন আমাকে এটা লুকিয়ে গেলেন। আমি ঠিকই উত্তর খুঁজে নেব। কোহিনূর ফিসফিস করে কথা বলছে। আশেপাশে যদিও কেউ নেই, তবুও সাবধানতা অবলম্বন করা জরুরি ছিল। পাথর বুঝতে পারল বিষয়টা, তাই কথা না বাড়িয়ে শুধু বলল, ওর বাবা বেইমানি করেছিল। এসব জিনদের প্রতি বিশ্বাস রেখো না, ওর থেকে দূরত্ব মেনে চলবে। নূর, তোমাকে নিয়ে আমি ভীষণ চিন্তিত। জেলাসি থেকে এমনটা করছি সেটা না। আমি তোমার এতটা কাছাকাছি কেন এসেছি জানো? এটা এখন বলতে পারছি না। জেনে রেখো, আমি ভাগ্যের বিরুদ্ধে লড়াই করছি। জানি না আমার নিয়তিতে কি লেখা আছে। সর্বোচ্চ চেষ্টা করব সফল হতে। কোহিনূর কোনো উত্তর দিল না। পাথর কেন ভয় পাচ্ছে ওর জানা আছে, তাই খাবার নিয়ে বেরিয়ে আসলো। পাথর সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে ইচ্ছে করে বুকের মধ্যে লুকিয়ে রাখতে, যাতে পৃথিবীর কোনো খারাপ শক্তি ওকে খুঁজে না পায়। গভীর রাত, সুলতান ভিলার সামনে গতদিনের মতো আবারও সেই কুকুর ছানার দেখা মিলল। তবে আজ যেন ওই অবলা প্রাণীটা খানিকটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। গার্ডদের উপরে হামলে পড়ছে। ওরা ভয়ে গেট বন্ধ করে ভেতরে এসে দাঁড়িয়ে আছে। কুকুরের আওয়াজে শব্দ দূষণ হচ্ছে, অথচ কেউ গুরুত্ব দিচ্ছে না। এই আওয়াজ সুলতান ভিলা ছাড়া হয়তো আর কেউ শুনছে না। আকাশে চাঁদনি, রাস্তার পাশের ল্যাম্পপোস্টের আলোটা কেমন নিভু নিভু করছে। মনে হচ্ছে কখন জানি নিভে যাবে। জার্মানির মতো একটা রাষ্ট্রের জন্য এটা সত্যি দুঃখজনক, তবে আদৌ ঘটনা তেমন না। নিয়ম করে এখানকার আলো মাঝে মাঝেই বন্ধ থাকে, যতই ভালো সার্ভিসের ব্যবস্থা করা হোক না কেন। তাই আপাতত হাল ছেড়ে দেওয়া হয়েছে। কুকুরটা যখন ঘেউ ঘেউ শব্দ করে গেটের দিকে তেড়ে আসছিল, ঠিক তখনই একজন হুড়ি পড়া লোক এগিয়ে আসলো। ওর হাতে ঝকঝকে লম্বা তলোয়ার, খঞ্জর টাইপের কিছু। কিছু বুঝে ওঠার আগেই কুকুরের শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। লোকটা এক কোপে কুকুরের শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলল। টাটকা লাল উষ্ণ তরল চারদিকে ছড়িয়ে পড়ল। কুকুরের শরীরটা রাস্তার উপরে লাফাতে লাফাতে অদৃশ্য হয়ে গেল। এখনও রাস্তার উপরে লাল টকটকে রক্ত পড়ে আছে। সাধারণ মানুষ এই দৃশ্য দেখলে নির্ঘাত উন্মাদ হয়ে যেত। লোকটা তলোয়ারের দিকে তাকিয়ে হালকা ঝাড়া দিল, যাতে রক্ত ছাড়িয়ে যায়। তারপর টুপ করে দেয়াল টপকে পেছনের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে চারিদিকে নির্জনতা ছেয়ে গেল পূর্বের মতো। চুপচাপ সিঁড়িতে দাঁড়িয়ে আছে কোহিনূর। উপর থেকে ঠক ঠক আওয়াজ আসছে। মনে হচ্ছে বারান্দা ধরে কেউ হাঁটছে। সিঁড়ির সঙ্গে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছে না, তবুও ভয় করছে যে কোনো সময় লাইট জ্বলে উঠতে পারে। পাথর স্টোর রুমে আছে। সেখানে কি একটা দেখেছে, তাই নিয়ে রিসার্চ শুরু করেছে। কোহিনূর বিরক্ত হলো, তবুও কিছু করার নেই। ও উপরে তাকিয়ে হঠাৎই চমকে উঠল। আবছা আলোতে সাদা পাঞ্জাবি পরা দাদুকে ওর চিনতে অসুবিধা হলো না। লোকটা ঠুকঠাক করে লাঠিতে ভর দিয়ে ঐশ্বর্যের কক্ষের সামনে গিয়ে থামল। তারপর মৃদু আওয়াজ করে দরজা খুলে গেল। দাদু ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কোহিনূর চোখ বড় বড় করে দেখল। ওর জানা মতে দাদু ঐশ্বর্যকে পছন্দ করে না, তবে আজ কি দেখল ও? যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। মনে হলো সব ভুল ছিল। তাই দ্রুতগতিতে আগে দাদুর কক্ষের সামনে আসলো। উকিঝুঁকি দিতেই ঘুমন্ত দাদুকে দেখে ওর ভ্রু কুঁচকে গেল। কি হলো বিষয়টা মাথায় ঢুকলো না। কিছুক্ষণ আগে যেটা দেখলো সেটা কি চোখের ভুল ছিল নাকি সত্যি? এবার ঐশ্বর্যের কক্ষটা চেক করার পালা। কথাটা ভেবেও আনমনে হাঁটার সময় হঠাৎ একটা দরজার সামনে থেকে ওকে হ্যাচকা টান দিয়ে ভেতরে ঢুকিয়ে নিল একটা কোমল হাত। কোহিনূর চোখ বন্ধ করে ফেলল ভয়ে। তারপর পিটপিট করে সামনে তাকিয়েও ভরকে গেল।
জুবায়ের আর অধরা ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা হাতের মুঠো শক্ত করে ওর গালে থাপ্পড় দিতে গেল, কিন্তু পারল না। জুবায়ের দ্রুত গিয়ে কোহিনূরকে সরিয়ে নিল। কোহিনূর জুবায়েরের বুকের সঙ্গে লেপ্টে আছে। অধরা রাগে কাঁপছে। জুবায়ের কোহিনূরের মাথায় হাত বুলিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কাজটা তুমি ঠিক করনি নূর। একবার বলতে তাহলে আর এসব করতে হতো না। তোমার মা কিন্তু ভীষণ রেগে আছে। কোহিনূর বাবার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল। ভালো করে মনে আছে সুগন্ধি ব্যবহার করেছিল, তবে কি সেটা কাজ করেনি? বাবা মাকে চিনতে পারল কিভাবে? কথাটা ভেবেও ঢোক গিলল। মিনমিনে কণ্ঠে বলল, ঠিক বুঝতে পারলাম না। ম্যাম আমাকে ভুল বুঝেছে বাবা। কোহিনূরের এমন উত্তর শুনে অধরা জুবায়েরের থেকে ওকে টেনে সরিয়ে নিয়ে মিররের সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার মেয়ে নাকি আমি তোমার মেয়ে? কোনটা? হঠাৎ চেহারা পরিবর্তন করলে আমি চিনতে পারবো না? এই 2 হাতে তোমাকে আমি মানুষ করেছি নূর। একদম আমার থেকে লুকানোর চেষ্টা করবে না। আমার মেয়ে আমার চোখের সামনে অন্য পরিচয় দিয়ে ঘুরছে, সেটা আমি দেখছি কি কপাল আমার। এখন তোমাকে টেনে না আনলে তো জানতেই পারতাম না। কোহিনূর চোখ বন্ধ করে হাতের মুঠো শক্ত করে ফেলল। সামনে যে মিরর আছে এটা খেয়ালই ছিল না। মায়ের বুদ্ধি যে তুখোড় সেটা ওর ভালো করেই জানা আছে, কিন্তু এখন তো তর্ক বিতর্কের সময় না। তাই নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, এই বাড়ির রহস্য জানতে হলে এখানে আসাটা আমার দরকার ছিল। আমি চাইছি না এই বাড়িতে কেউ আমাকে চিনুক। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। বাবা, তুমি তো পারো মাকে বোঝাতে। প্রমিস করছি, খুব তাড়াতাড়ি সবটা সামনে আসবে। জুবায়ের কিছু একটা ভেবে প্রশ্ন করল, তোমার আরেকজন দোসর স্টোর রুমে তদন্তে লিপ্ত, ওটাকে কোথা থেকে ধরে এনেছ? কিছুক্ষণ আগে আমি আর তোমার মম গিয়েছিলাম। ওখানে গিয়ে দুজন হতবম্ব। ওকে বুঝতে না দিয়ে চলে এসেছি। ভেবেছিলাম ওর উপরে নজর রাখব। তোমার মম তো পারলে মাথায় বাড়ি দিয়ে দিত। কোহিনূর বাবা মায়ের কথা শুনে চমকে উঠল। কি সাংঘাতিক পরিকল্পনা! শাশুড়ির হাতে জামাই খুন হয়ে যেত, ভাবা যাচ্ছে? কথাটা ভেবেও ঝটপট উত্তর দিল, সর্বনাশ হতে গিয়েও হয়নি বাবা। ওটা তোমার জামাই ছিল। বেচারা আমাকে সাহায্য করতে এসেছে। ওর মনে হয়েছে স্টোর রুমে কিছু একটা আছে, সেটাই খোঁজ করছে। কোহিনূরের কথা শুনে জুবায়ের শব্দ করে হেসে ফেলল। অধরা কিছুটা নরম হয়েছে। মেয়েকে জড়িয়ে ধরে ছলছল চোখে বলে উঠল, কতদিন পরে তোমাকে কাছে পেলাম বলো তো? এখন থেকে আমার কাছাকাছি থাকবে। বাড়িতে জামাই আছে অথচ তার সেবা যত্ন করতে পারলাম না। বেশি ভক্তির দরকার নেই। আপাতত যেমন চলছে সব তেমনই চলতে দাও। শুধুমাত্র আমার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করে দাও প্লিজ। সাঈদ ভয়ে লুকিয়ে আছে, ওর কষ্ট হচ্ছে। তাছাড়া আমি যখন তখন বাইরে আসছি। তোমাদের কাজের মেয়েগুলো বড্ড চালাক। গতকাল প্রায় ধরেই ফেলেছিল। জুবায়ের ভ্রু কুঁচকে বলল, এই বাড়িটা তোমার জন্মের আগেই আমি তোমার নামে লিখে দিয়েছি নূর। মালকিন হয়ে সামান্য একটা কক্ষের জন্য অনুরোধ করছো কেন? যেটা পছন্দ ঢুকে পড়ো। তোমার ড্যাড আছে না, সব সামলাতে পারবো। জুবায়েরের কথা শুনে কোহিনূর হেসে ফেলল। বাবার সম্পর্কে ওর ধারণা আছে, তাই উত্তর দিল, আমি এখানে মেয়ে বা মালকিন হয়ে না, কাজের মেয়ে হয়ে এসেছি বাবা। তোমাদের অতিরিক্ত মমতার কাজে বাধা হয়ে আসবো ভেবেই পরিচয় লুকিয়েছি। আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেলেও তোমরা চুপচাপ থাকবে। আপাতত এখন আসছি, আমার কাজ আছে। কোহিনূর আর অপেক্ষা করল না, দ্রুত গতিতে বেরিয়ে আসলো। ওকে এগিয়ে যেতে দেখে দক্ষিণের বারান্দা থেকে পাথর প্রায় দৌড়ে এসে ওর হাত ধরে ফিসফিস করে বলল, এতক্ষণ লাগে আসতে? দাদু আর ঐশ্বর্য জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে, ওদেরকে ফলো করতে হবে। পাথর উত্তরের আশা করল না, ওকে প্রায় টানতে টানতে এগিয়ে গেল। বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে গিয়ে পাথরের হাত পা কম্পিত হলো। হঠাৎ থমকে গেল। অসহনীয় যন্ত্রণাতে কুঁকড়ে উঠল।
পিঠের হাড় ভেদ করে সেখানে পাখা গজাতে শুরু করলো। পায়ের নখ ক্রমশ বৃদ্ধি হয়ে লম্বা পশম দেখা গেল। মিনিট দুয়েকের মধ্যেই ও সম্পূর্ণ পরিবর্তন হয়ে অর্ধমানবে রূপ নিল। পাশে কোহিনূর চোখ বড় বড় করে সবটা দেখল। চোখ দুটো ছলছল করে উঠল পাথরের এই অভিশপ্ত জীবন দেখে। পাথর ঝট করে ওকে কোলে তুলে নিয়ে জঙ্গলের রাস্তার দিকে ছুটল। আঁকাবাঁকা গাছের সারি ভেদ করে ওর চলতে বেশ কষ্ট হচ্ছে, তাই কিছুটা উপরের দিকে উঠে গেল। দাদু ততক্ষণে মাজরণ্যে পৌঁছে গেছে। পাথর ওকে সেখানেই নামিয়ে দিল। ওর চেহারা আবারও স্বাভাবিক হয়ে গেল। ওদের থেকে কিছুটা দূরে চকচকে খঞ্জর হাতে ঐশ্বর্য দাঁড়িয়ে আছে। ওর সামনে নত মস্তকে এক যুবতী বসে আছে। কিছু বুঝে ওঠার আগেই ঐশ্বর্য মেয়েটার গলাতে খঞ্জর চালিয়ে দিল। ছটফট করতে করতে মেয়েটার শরীর শান্ত হয়ে গেল। পাথর বাঁকা হেসে বলল, ঐশ্বর্যের বিষয়ে কতটুকু জানো? কোহিনূর মাথা নাড়িয়ে বলল, কিছুই জানি না। মেয়েটা আমাকে একদিন দুটো থাপ্পড় দিয়েছিল, কিন্তু আজ হঠাৎ এই রূপ। পাথর ঝট করে কোহিনূরের ডান গালে ওষ্ঠ রেখে বলল, ওর গালটাই তো থাকবে না, নয়তো থাপ্পড়টা ফিরিয়ে দিতে পারতাম। এই দাদুর সঙ্গে ঐশ্বর্যের একটা সম্পর্ক আছে। আমার মন বলছে তোমার বাবাকে ঠকানো হয়েছে। যাই হোক, এখন ফিরে চলো। এখানে এখন মহাভোজ চলবে, সেটা দেখাটা তোমার ঠিক হবে না। কোহিনূর মাথা নাড়িয়ে চুপচাপ বাড়ির দিকে পা বাড়ালো। এই ঐশ্বর্যের মধ্যে আবার কি রহস্য আছে? বাবাকে দুঃখ দিতে ওর ইচ্ছে করছে না। মনে মনে দোয়া করল ঐশ্বর্যের মধ্যে যেন বড়সড় কোনো রহস্য না থাকে। প্রশ্ন, কি রহস্য লুকিয়ে আছে ঐশ্বর্যের মধ্যে? তার সঙ্গেই বা কোহিনূরের কি সম্পর্ক?